আরেকবার বলি, অনেকেই তো নেই। করেছো তো? আমাকে আরেকবার বলতে হবে তাহলে। অ্যালগি ছিল মাছেদের মতো, কারণ ওরা পুরো জলের মধ্যে ডুবে থাকতো। ব্রায়োফাইটাকে বলেছি অ্যাম্ফিবিয়া, কারণ ওদের খানিকটা জল চাই, পুরো জলের মধ্যে ডুবে না থাকলে ওদের হাঁটু অব্দি জল চাই। এবার বলবো টেরিডোফাইটা, যারা ল্যান্ডে উঠে আসলো। একে আমি কম্পেয়ার করব অ্যানিমেল কিংডমের রেপটিলিয়ার সঙ্গে। রেপটিলিয়ার সঙ্গে একে কম্পেয়ার করব। কেন? এবার কারণটা বলছি। এই তিনজনকে দেখছি না, এই তিনজনেই এক্সটার্নাল ফার্টিলাইজেশন করবে। এক্সটার্নাল ফার্টিলাইজেশন আইডিয়া আছে তোমাদের? এক্সটার্নাল ফার্টিলাইজেশন বলো একটু জোরে, একটু জোরে। বডির, ভেরি গুড, বডির বাইরে, মানে দুটো বডিরই বাইরে ফার্টিলাইজেশনটা হবে। যেমন আমরা বলতে পারি একটা মেল মাছ একটা ফিমেল মাছ জলে থাকে, ফিমেল মাছটা তার এগটাকে জলের মধ্যে রিলিজ করবে, মেল মাছটা তার স্পার্মটাকে জলের মধ্যে রিলিজ করবে। তার মানে বডির বাইরে গিয়ে এগ আর স্পার্ম একটা একটা সাথে ফিউশন হবে, ইট ইজ ফার্টিলাইজেশন। তো এদের তিনজনের ক্ষেত্রে দেখবো এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে, কারণ এরা খুব লোয়ার ক্লাস প্ল্যান্ট। তো এদের ক্ষেত্রে তো পিওর জল, এদের ক্ষেত্রেও বেশ খানিকটা জল ছিল। টেরিডোফাইটা যদিও টেরেস্ট্রিয়াল, তা সত্ত্বেও এরা একটু ভেজা ভেজা জায়গায় টেরিডোফাইটারা হবে, যেখানটাতে একটু ভেজা ভেজা জায়গা থাকবে। তো এদের ক্ষেত্রেও বডির বাইরে ফার্টিলাইজেশন হবে, এদেরও এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যাবে। কিন্তু এরা ডাঙায় উঠে পড়লো, জলে আর নেই, জল আর স্থলের মাঝেও নেই, এরা পুরো ডাঙায় উঠে পড়লো। এর জন্য এদের বডিতে আমরা বলেছি ফার্স্ট তোমার জাইলেম ফ্লোয়েম বা ভাস্কুলার বান্ডেল ফার্স্ট অ্যারাইজ করেছেন। এদের কিন্তু কারোর বডিতে ভাস্কুলার বান্ডেল ছিল না, এর জন্য এগুলো খুব ছোট ছোট ছিল। ব্রায়োফাইটা দেখেছি একদম ছোট। টেরিডোফাইটার বডিতে ফার্স্ট ভাস্কুলার বান্ডেল আসলো, ওরা বেশ লম্বা হয়ে গেল। এবার চলো টেরিডোফাইটা সম্বন্ধে আমরা কিছু ক্যারেক্টার্স লিখে নিই। এই প্রমিত এই লাইটটা অন করো না। টেরিডোফাইটা ক্যারেক্টার লেখো ফার্স্ট। seedless plant having vascular bundle. এদের ফার্স্ট ভাস্কুলার বান্ডিল অ্যারাইজ হলো among the plant kingdom। কেমন? নেক্সট দেখো, আগে পয়েন্টটা লিখে নাও। Sporophyte is independent and prominent। দেখো কি বলা হচ্ছে, এর আগে যখন আমরা অ্যালগি বা ব্রায়োফাইটা সম্বন্ধে পড়েছি দেখেছি ওদের কারোর কিন্তু স্পোরোফাইট ইন্ডিপেন্ডেন্ট ছিল না, ওরা কিন্তু গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট ছিল। স্পোরোফাইট মানে কি? স্পোরোফাইট মানে কি? 2n না n? যে কেউ একজন বলো। রিদম কি বললে? 2n। তুমি কি বলছো? এক্স্যাক্টলি, স্পোরোফাইট হচ্ছে 2n, গ্যামেটোফাইট হচ্ছে n। এদের ক্ষেত্রে দেখো স্পোরোফাইটটা পুরো ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, ওরা কিন্তু আর গ্যামেটোফাইটের উপর ডিপেন্ড করে নেই, ওরা পুরো ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে রইলো। গ্যামেটোফাইট যেটা অ্যালগিতে দেখেছি, একটু রিলেট করার চেষ্টা করো কথাগুলোকে, আগের কথাগুলো একটু ভাবো। অ্যালগিতে দেখেছিলাম ওদের কিন্তু যেই মোমেন্টে গ্যামেটোফাইট তৈরি হয়েছে, যখন এই গ্যামেটোফাইট তৈরি হয়েছে, মানে সরি যখন স্পোরোফাইট তৈরি হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ভেঙে 4টে হ্যাপ্লয়েড গ্যামেট দিয়ে দিয়েছে। বলেছিলাম তো
যার জন্য এদের নাম্বার খুব বেশি ইনক্রিজ করতে পারছে না, আর এরা খুব অ্যাডভান্স কন্ডিশনে নিজেকে কিন্তু অ্যাকোমোডেট করতে পারছে না। কিন্তু ব্রায়োফাইটাররা কি করলো, ব্রায়োফাইটাররা এই স্পোরোফাইটিক স্টেজকে একটু এলংগেট করলো, স্পোর তৈরি করেছিল। হ্যাঁ, মনে করো যে ফার্স্টে স্পোর তৈরি করলো বা জাইগোট তৈরি করলো, সেখান থেকে স্পোরোফাইটিক জেনারেশনে আসলো, 2n থেকে 2n করলো, তারপর সেটাকে এনে ভাঙলো, মনে আছে? জাইগোট হলো, অ্যান্থেরিডিয়াম আর আর্কিগোনিয়াম মিশিয়ে জাইগোট হলো, জাইগোটটা থেকে এবার ওরা কি হলো, স্পোরোফাইটিক জেনারেশন করলো, নিজেকে একটুখানি স্টেবল করবে, নিজেকে একটুখানি মানে অ্যাডভান্স কন্ডিশনে নিজেকে বানিয়ে নেওয়ার জন্য ও কিন্তু নিজের ইয়েটাকে সেম রাখলো, 2n কে 2n-ই রাখলো। খানিকক্ষণ পরে ও গ্যামেটোফাইটে ডিভাইড করলো, তখন আর 4টে গ্যামেটোফাইট না, তখন অনেক গ্যামেটোফাইট তৈরি করলো, প্রচুর নাম্বারে, তখন প্রচুর নাম্বারে ও এন তৈরি করলো। এবার যখন দেখছি টেরিডোফাইট, টেরিডোফাইটের ক্ষেত্রে এদের স্পোরোফাইটিক স্টেজটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, এরা আর ওদের মানে প্রিভিয়াস যে মাদার বডি বা প্রিভিয়াস যে প্যারেন্ট বডি তার সঙ্গে আর লেগে নেই, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই পয়েন্টটা, স্পোরোফাইট কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট এন্ড দে আর প্রমিনেন্ট। দেখো এখানে দে আর প্রমিনেন্ট। উল্টো দিকে গ্যামেটোফাইট দেখো, গ্যামেটোফাইটটা কিরকম, is not prominent. গ্যামেটোফাইট is not prominent, তার মানে গ্যামেটোফাইটটা এতই শর্ট স্টেজ হয় যে এটা মোটামুটি ইনকনসপিকিউয়াস হয়ে গেল, অতখানি স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা কিন্তু স্পোরোফাইটিক জেনারেশনটা মানে লাস্টিং করলো। ক্লিয়ার হলো? স্পোরোফাইট মানেই 2n, গ্যামেটোফাইট মানেই n, এই কনসেপ্টটা ইয়ে কথা বলবে না অনন্য, মুখ থেকে নামো। রিসিভ করো, এটা দিয়েছো? দেখো চ্যাটের ওখানে ইয়ে করে হাত দিয়ে দেখো, তোমার যদি না হয় আঙুলটাকে একটু মুছে নাও। কে তোমাকে বলেছে? অনির্বাণ, দেখে হেল্প করো ওকে, কি চাই দেখো। হ্যাঁ কি বলছে? স্যাপ্রোফাইট, স্পোরোফাইট বলো। স্পোরোফাইট ইন্ডিপেন্ডেন্ট মানে একটু আগের ক্লাসের এটা দেখবে, সাপোজ এটা হচ্ছে আর্কিগোনিয়াম আর এটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম, এটা হচ্ছে আর্কিগোনিয়াম, এটা অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম মানে হচ্ছে অ্যান্থার মানে হচ্ছে মেল, আর্কিগোনিয়াম মানে হচ্ছে উগোনিয়ামের মতো যেটা হচ্ছে ফিমেল। এখান থেকে এন বেরোলো, এখান থেকে এন বেরোলো, তার মানে এই কমপ্লিট হচ্ছে গ্যামেটোফাইট, এটা হচ্ছে গ্যামেটোফাইট। যখনই এন বেরোবে তখনই হচ্ছে গ্যামেটোফাইট। এন আর এন মিশলো, মিশে 2n হলো, সেটা কি তৈরি করলো? সেটা তৈরি করলো জাইগোট। যা জাইগোট তাই স্পোর, তাই স্পোরোফাইট। মাথায় থাকবে? কি হচ্ছে বলো? না হতে পারে, এরিয়া টু এরিয়া, হ্যাঁ তো হতেই পারে। আচ্ছা, তো এই হচ্ছে জাইগোট, কনসেপ্ট ক্লিয়ার করে নাও। কোথাও ডাউট হলে, যার ডাউট হবে সঙ্গে সঙ্গে ইয়ে করো, টেক্সট করো। আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিডিয়াম দুটোই হচ্ছে হিউম্যান বডির, তোমরা স্পাম আর এগের সঙ্গে কম্পেয়ার করো। এটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম মানে স্পাম, আর্কিগোনিয়াম মানে এগ। ওখান থেকে কি বেরোচ্ছে? এন আর এন ক্রোমোজোম বেরোচ্ছে, দুটো মিলে 2n হলো, যেটা জাইগোট তৈরি করলো। যা জাইগোট তাই স্পোর, তাই স্পোরোফাইট। সবসময় জানবে স্পোরোফাইট ইজ ইকুয়াল টু প্ল্যান্টেড জাইগোট, যার ক্রোমোজোম কন্টেন্ট কত? 2n। যদি এটা অ্যালগি হতো সঙ্গে সঙ্গে 2n ভেঙে গিয়ে 4টে n তৈরি করে ফেলতো, কারণ ওরা তো অত উন্নত না, ওরা তো খুব মানে রুডিমেন্টারি টাইপের, ওরা সঙ্গে সঙ্গে ওটাকে রিলিজ করে দিল, ওরা 4টে বেবি তৈরি করে ফেললো। যেহেতু ব্রায়োফাইট একটুখানি উন্নত, তো ওরা কি করলো? এটাকে এখন লাস্টিং করালো, জাইগোট থেকে ওরা স্পোরোফাইটে গেল, তারপর সেখান থেকে অনেকগুলো স্পোর বানালো। স্পোর তো বানালো, তখন অ্যাকচুয়ালি গ্যামেট ছাড়বে। আবার মানে স্পোর বলতে আমি বলছি এই আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিডিয়াম,
ওখান থেকে আবার গ্যামেট ছাড়বে। শর্টে বললাম স্পোর বানানো মানে কি, ওরা তৈরি করবে আর্কিগোনিয়া, মানে ম্যাচিওর বডি, এটা স্পোরোফাইট মানে ম্যাচিওর বডি। ম্যাচিওর যখন ডেভেলপ করবে, একদম অ্যাডাল্ট হবে, তখন তার বডিতে তৈরি হবে আর্কিগোনিয়া আর অ্যান্থেরিডিয়াম। ওরা কি ছাড়বে, ওরা আবার হ্যাপ্লয়েড গ্যামেট ছাড়বে, তাই তো? আবার এটা জেনারেশনটা রিপিট করবে। ঋষিন দেখো তো ক্লিয়ার হলো কিনা, না হলে বলো। ব্রায়োফাইটের জন্য এটা, তাহলে ম্যাম ব্রায়োফাইটা টেরিডোফাইটা এদের ক্ষেত্রেও সেম হবে, সেম হবে। একটু তো ডিফারেন্স আছে না, একটু তো, কারণ ওরা যখন একটুখানি উন্নত হচ্ছে একটু ডিফারেন্স শো করবে। ব্রায়োফাইটের ক্ষেত্রে কি হয়েছে, ওদের ক্ষেত্রে কিন্তু গ্যামেটোফাইটিক স্টেজটাকে আমরা মেইন দেখেছিলাম। রিতম দেখেছিল ওই ছবিটা, দেখিয়েছিলাম যে এরকম দেখেছি একটা গ্যামেটোফাইটিক স্টেজ, যার ওপরে তোমার ফুট, সিটা আর ক্যাপসুল, এটা হচ্ছে স্পোরোফাইটিক স্টেজ, একটা ছবি দেখিয়েছিলাম, অবশ্যই কপির মধ্যে আঁকবে। তোমরা রেখে নিয়েছিলে তো কপির মধ্যে? তোমরা যারা ওদিকে আছো, তোমরা কিন্তু আগের দিনে যেটা করিয়েছিলাম কপির মধ্যে ছবিগুলো একে একে রাখবে, ওই ভিডিও দেখে দেখে ক্লাস না হলে অসুবিধা হয়ে যাবে। তো এটা ছিল গ্যামেটোফাইট, এটা হচ্ছে স্পোরোফাইট। তার মানে আমরা কি বলেছিলাম, স্পোরোফাইট ইজ ডিপেন্ডেন্ট অন গ্যামেটোফাইট। গ্যামেটোফাইটের উপরে স্পোরোফাইটটা রয়েছে। আমরা যখন খালি চোখে ব্রায়োফাইটটাকে দেখবো, তখন কিন্তু আমরা মেইনলি গ্যামেটোফাইট স্টেজটাকে প্রিডমিনেন্টলি দেখবো। কিন্তু চলে আসো টেরিডোফাইটের গল্পে, এখানে কিন্তু গ্যামেটোফাইট চোখেই পড়বে না, আমরা শুধু এখানে স্পোরোফাইট দেখবো, কারণ এরা উন্নত। এখানে গ্যামেটোফাইট ছিল কি এন, স্পোরোফাইট কি 2n, 2nটা ওখানে ছিল রুডিমেন্টারি, ওটা ছিল একটুখানি ঢাকা ছিল, কিন্তু এখানে স্পোরোফাইটটা বেশি প্রমিনেন্ট হবে। আর গ্যামেটোফাইট এক্ষেত্রে একদম মানে ডিমিনিশিং, চোখে দেখাই যাবে না। ক্লিয়ার কনসেপ্ট, একদম ক্লিয়ার। চলো এখন তো ঋষিন কিছু বললো কিনা, এই তো তোমার এটা করো না, তুমি এটা সুবিধা হয়। তাহলে এটা আমি মুছছি, তোমরা সবাই এঁকে নিয়েছো আশা করি। আবার আচ্ছা, কেন অনেশা কি বলছে বলো তো? ওরা তো ভুল করে হয়ে গেছে ওটা। আচ্ছা হয়েছে রিতম, ডান। লিখছি রিতম, হ্যাঁ চলো নেক্সট আমি পয়েন্ট নাম্বার 4 এ যাচ্ছি। এক্ষেত্রে গ্যামেটোফাইট carry male and female gamete. মানে অ্যাকচুয়ালি মেল এন্ড ফিমেল সেক্স অর্গান ক্যারি করবে, সেটাকে আমি গ্যামেট লিখলাম। তোমার ইচ্ছা হলে এখানে সেক্স অর্গান লিখতে পারো, অবশ্যই গ্যামেট ছাড়বে আর সেক্স অর্গানটা ক্যারি করবে। They develop true stem, leaf and root. Again very very important point. কোশ্চেন আসে যে প্ল্যান্ট কিংডমের কোন ফাইলাম ফার্স্ট ট্রু রুট ট্রু স্টেম ডেভেলপ করেছে। আমরা দেখেছি ব্রায়োফাইটা অব্দি কোনো ট্রু রুট স্টেম বা তোমার লিফ কিছু ছিল না। ওখানে কি ছিল, ওখানে ছিল রাইজয়েড ছিল, ওখানে কি ছিল মেইনলি, আর কি ছিল লিফি স্টেজ ছিল, যেখানে লিফি স্টেজে কি দেখেছিলাম কি না না অ্যালগেতে কোনো লাইক স্ট্রাকচার না, ওখানে তো পুরোই থ্যালাস, ওখানে কোনো লাইক বলে কিছু অ্যারাইজ করেনি। হোল ফ্রাস্টাসের রুটের মতো, ওটা অ্যালগিতে বলছো। আমি চলে আসছি মানে অ্যালগিতে একটা কিছু সাবস্ট্রেটামের সাথে লেগে থাকবে, তো জলের মধ্যে থাকে, জলেতে ভেসে চলে যাচ্ছে না, ওয়াটার কারেন্টে ভেসে চলে যেত, তো লেগে রয়েছে, তা ওর জন্য হচ্ছে হোল ফ্রাস্ট। বাট ব্রায়োফাইটের ক্ষেত্রে কি দেখেছি, ফুড,
সিটা, আর লিফি স্টেজে কি দেখি ফুড, সিটা এন্ড ক্যাপসুল, যেখানে ফুডটা অ্যাক্ট করছে অ্যাজ কিসের মতো, রুটের মতো, সিটা অ্যাক্ট করছে অ্যাজ স্টেমের মতো, ক্যাপসুলটা হচ্ছে লিফের মতো, মানে ওখানে সব হচ্ছে অ্যালাইক, বাট এখানে কি হচ্ছে, এখানে ট্রু স্ট্রাকচার ডেভেলপ করেছে। কোয়েশ্চেন আসে। ওকে, নেক্সট। এখানে roots are called rhizome, রুট গুলোকে বলা হচ্ছে রাইজোম, লিভস আর কল্ড ফ্রন্টস। রাইজোম মানে মেইনলি তোমরা পরবর্তী সময় পড়বে, রাইজোম মানে হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস যে রুট গুলো। অ্যাডভেন্টিশিয়াস রুট কারোর আইডিয়া আছে? অ্যাডভেন্টিশিয়াস রুটটা কি জিনিস একটু বলতে পারবে সামান্য? অ্যাডভেন্টিশিয়াস মানে হচ্ছে যেটা ওপর থাকে, যেটা মাটির মধ্যে গেঁথে যাচ্ছে না। অ্যাডভেন্টিশিয়াস রুট, অ্যাডভেন্টিশিয়াস আমরা যখন কদিন পর কিসের মতো, ম্যানগ্রোভস, হ্যাঁ বলতে পারো ওপর দিকে, মানে যেটা মাটির ভিতরে থাকে, এটা ওপর থাকে, মাটির ওপরে থাকে, এটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস। কেমন? তো এদের ক্ষেত্রে কি হচ্ছে, রুট গুলো হচ্ছে রাইজোমে কনভার্ট করছে, পিওর রুট না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট লিখে নাও স্পোরোফাইট, carry number 1 microsporophyll, হ্যাঁ ওদের রুট গুলো না মানে একদম সেই শক্তপোক্ত সেই রুট না, ওদের রুট গুলো হচ্ছে ওই রাইজোম কিচিমের, মানে ওদের সেই শক্ত করে মাটির সাথে লেগে থাকার কোনো ব্যাপার নেই। কেমন? অ্যাডভেন্টিশিয়াস রুট হয় ওদের। মাইক্রোস্পোরোফিল, এন্ড নাম্বার 2 দিয়ে লেখো ম্যাক্রোস্পোরোফিল। ম্যাক্রোস্পোরোফিল আগে লিখে নাও, তারপর বলছি ব্যাপারটা কি। এই জায়গাটা মুছছি। এর স্পোরোফাইটিক স্টেজে যদি আমরা একটা ম্যাচিওর বডিকে দেখি, দেখতে পাবো সেই বডির মধ্যে দু রকম স্পোরোফিল রয়েছে। স্পোরের মধ্যে তৈরি হচ্ছে স্পোরোফিল, স্পোর যখন বড় হচ্ছে তখন তৈরি হচ্ছে স্পোরোফিল। স্পোরোফিল ইজ ইকুইভ্যালেন্ট টু লিভস, একটা গাছের লিফের মতো এদের বডি স্পোরোফিল। কিভাবে দেখাবো দেখো, তোমার ছবিটা পরে আসবে, আগে দেখে নাও। সাপোজ এরকম স্ট্রাকচার, এগুলো হচ্ছে স্পোরোফিল, এগুলো হচ্ছে স্পোরোফিল, লিফের মতো স্ট্রাকচার। কেমন? এগুলো হচ্ছে স্পোরোফিল। এবারে এই স্পোরোফিল যখন ছোট হয় সেগুলোকে বলে মাইক্রোস্পোরোফিল, বড় সাইজের হলে ম্যাক্রোস্পোরোফিল। আমরা সবসময় পড়েছি ম্যাক্রো এই টার্মটার সাথে রিলেট হচ্ছে ফিমেল সিস্টেম, মাইক্রোস্পোর মানে হচ্ছে মেল সিস্টেমের পর, এগুলো জানি তো। যেটা আমরা যদি বলি স্পার্ম সেটা হচ্ছে মাইক্রোস্পোর, যদি বলি এগ সেটা হচ্ছে মেগাস্পোর। এটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কারণ স্পার্মের সাইজ অনেক ছোট হয়, ওভামের সাইজ কম্পারেটিভলি অনেক বড় হয়, সেই জন্য এটাকে বলে ম্যাক্রোস্পোর, এটাকে বলে মাইক্রোস্পোর। যেহেতু আমরা এটা প্ল্যান্টে রয়েছি, প্ল্যান্টে আমি গ্যামেট ওভাবে বলতে পারি না, আমরা শুধু স্পোর বলে এগুলোকে বলবো। ম্যাক্রোস্পোর, মাইক্রোস্পোর। ফিমেল সিস্টেম ইজ ইকুয়াল টু এখানে লিখে রাখো ফিমেল
ম্যাক্রো মানেই ফিমেল, মাইক্রো মানেই হচ্ছে মেল, এটা আগে ডিনোট করে নাও। হ্যাঁ, স্পোরোফিল মানে হচ্ছে লিফ লাইক স্ট্রাকচার। যখন একটা টেরিডোফাইটার প্ল্যান্ট যখন বড় হয়, ওর ম্যাচিওর বডির মধ্যে যে লিফ গুলো তৈরি হচ্ছে, সেই লিফ গুলোকে আমি বলবো স্পোরোফিল। কেমন? এই স্পোরোফিল দু রকমের ছোট ছোট লিফ হলে তৈরি হবে, মাইক্রোস্পোরোফিল, বড় লিফ হলে ম্যাক্রোস্পোরোফিল। এবার গল্প হচ্ছে মাইক্রোস্পোরোফিলের মধ্যে তৈরি হচ্ছে মাইক্রোস্পোর, ম্যাক্রোস্পোরোফিলের মধ্যে তৈরি হচ্ছে ম্যাক্রোস্পোর। তার মানে মাইক্রোস্পোরোফিল carrying the male gamete and macrosporophyll carrying the female gamete. যদি আমি এই স্ট্রাকচারটা দেখাই, একদম যে প্রিমিটিভ স্ট্রাকচারটা এঁকেছিলেন সেটা দেখো। সাপোজ এই সেই স্ট্রাকচার ছিল, এগুলো হচ্ছে স্পোরোফিল। আমি জানি না ম্যাক্রো না মাইক্রো, আমার কাছে এগুলো স্পোরোফিল। এর ওপরে এরকম করে তৈরি হবে এদের গ্যামেট। গ্যামেট গুলো কেমন করে তৈরি হবে? স্পোরাঞ্জিয়ামের মধ্যে, স্পোরাঞ্জিয়াম ইজ ইকুয়াল টু জেমা কাপ, যার মধ্যে মানে এগুলো কি বলতো, আমি যে শিখিয়েছিলাম তোমাদের ফানজাই যখন পড়িয়েছিলাম তখন শিখিয়েছিলাম, এই হচ্ছে ফানজাইয়ের ফ্রুটিং বডি, আর এই হচ্ছে তার, এটা কি ভেরি গুড হাইসি, আর এগুলো কি মারবো ধরে, বলে দাও তো, মাইসেলাম। আচ্ছা দেখো, তো আমি বলেছিলাম তো স্পোর গুলো এত ছোট ছোট যে স্পোর গুলোকে ক্যারি করবার জন্য একটা বডি দরকার, একটা ক্যাভিটি দরকার, এটার মধ্যে সেই স্পোর গুলো ক্যারি হচ্ছে। সিমিলারলি এখানে হচ্ছে স্পোরাঞ্জিও, মানে স্পোরাঞ্জিয়াম বলা হয়, স্পোরাঞ্জিয়াম হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। তো ছোট হলে মানে মেল গ্যামেট ধরলে সেগুলোকে বলছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, ফিমেল গ্যামেট ধরলে সেগুলো হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। সো দিস আর কল্ড স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম যখন ছোট ছোট হয় সেগুলোকে বলবো মাইক্রোস্পোরাঞ্জিয়াম, সেগুলো সাইজে বড় হলে বলবো মেগাস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এবার এখান থেকে টেনে লিখে নাও, স্পোরাঞ্জিয়াম দু রকমের হতে পারে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম আর এটা হচ্ছে ম্যাক্রোস্পোরাঞ্জিয়াম বা মেগাস্পোরাঞ্জিয়াম। ম্যাক্রোকে লিখতে পারো মেগাস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে কি হবে? এখানে তৈরি হবে মেল গ্যামেট। আর ম্যাক্রোস্পোরাঞ্জিয়াম বা মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে কি তৈরি হবে? ফিমেল গ্যামেট। তার মানে ওদের বডির যে গ্যামেট গুলো তৈরি হচ্ছে এই স্পোরাঞ্জিয়ামের ভেতরে তৈরি হচ্ছে। আর স্পোরাঞ্জিয়াম গুলো কোনখানে রয়েছে? স্পোরাঞ্জিয়াম লেগে রয়েছে ওদের লিফ লাইক স্ট্রাকচার স্পোরোফিলের গায়ে। ক্লিয়ার হলো? এই ধরনের গাছগুলোকে আমরা সেরকম ভাবে চোখে যেহেতু দেখতে পাই না, বা এগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া খুব কম থাকে, তো এগুলো সম্বন্ধে যখন বলছি তোমরা কোনো কিছু ইমাজিন করতে পারছো না। সেই জন্য এই অবধি আমার কথা শুনে কে কি বুঝলে, বা যদি না বুঝে থাকো জায়গাগুলো আমাকে মেনশন করো, আমি আবার রিপিট করে দিচ্ছি। এই অবধি জাস্ট এই স্পোরোফিল, স্পোরাঞ্জিয়াম, এই স্ট্রাকচার অবধি। আমি স্পোরাঞ্জিয়ামকে কম্পেয়ার করতে পারি আপার প্ল্যান্ট কিংডমের অ্যান্থারের মতো করে। অ্যান্থার দেখে তো অ্যান্থারের মধ্যে প্রচুর পোলেন গ্রেনস তৈরি হচ্ছে, স্পোরাঞ্জিয়াম হচ্ছে সেই অ্যান্থারের মতো স্ট্রাকচার, আর পোলেন গুলো তৈরি হচ্ছে যেগুলোকে আমি বলতে পারি মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা মাইক্রোস্পোর। পোলেন গুলো হচ্ছে মাইক্রোস্পোর, আর ওটা হচ্ছে অ্যান্থারের মতো স্ট্রাকচার হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। আবার যেখানটাতে ওভিউল তৈরি হচ্ছে সেই ওভারিটাকে বলতে পারি মেগাস্পোরাঞ্জিয়াম। পোলেন হচ্ছে মাইক্রোস্পোর। হ্যাঁ, মানে আমি সিমিলার কথাগুলো বলছি, বুঝলে তো, মানে একদম পোলেনটাকে মাইক্রোস্পোর হয়ে বলতে পারি না, ওটা মাইক্রোস্পোর ডেভেলপ হয়ে পোলেন হচ্ছে, সেটাতেও আসবো অ্যাঞ্জিওস্পার্ম যখন পড়াবো। আর দেখো তো কেউ কিছু জিজ্ঞাসা করছে কি? দাঁড়া বুঝলাম, স্পোরাঞ্জিয়াম মানে গ্যামেট? তার মানে না না দেখ, যেগুলো স্পোরোফিলের না রে বাবা। ঋষিন দেখো, স্পোরাঞ্জিয়াম হচ্ছে গ্যামেট কন্টেইনিং ক্যাভিটি। তুমি জাস্ট ইমাজিন করো, আমরা পড়েছিলাম না অ্যান্থারের গল্প, ওই যে বাইলো,
না না আমি দেখাচ্ছি দেখো, আমরা এই স্ট্রাকচারটা দেখেছিলাম তো, এই হচ্ছে অ্যান্থার, এই তার ফিলামেন্ট সম্পূর্ণ নিয়ে তৈরি হচ্ছে স্টেমেন। তো এই অ্যান্থারের মধ্যে কি রয়েছে, অ্যান্থারের মধ্যে এরকম পোলেন কতগুলো স্যাক রয়েছে না? তুমি জাস্ট ইমাজিন করো, দিস অ্যান্থার ইজ মাইক্রোস্পোরাঞ্জিয়াম, যার ভেতরে এই পোলেন স্যাকের ভেতরে পোলেন গ্রেনস গুলো রয়েছে। পোলেন গ্রেনস গুলো হচ্ছে মাইক্রোস্পোর, আর এই কমপ্লিট অ্যান্থারটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এবার ইমাজিন করো ঋষিন কি বলতে চাইছি, তার মানে এগুলো হচ্ছে স্পঞ্জিয়াম। আমি যেহেতু ডিফারেন্সিয়েট করিনি যে এটা ফিমেল বডি নাকি এটা মেল বডি, কারণ যত লোয়ার ক্লাস অর্গানিজম তত এরা মনোএশিয়াস হয়। মনোএশিয়াস মানে একই বডির মধ্যে মেল ফিমেল বোথ সেক্স থাকবে। তো এরা যেহেতু লোয়ার ক্লাস প্ল্যান্ট, তো এরা অবশ্যই মনোএশিয়াস। ক্লিয়ার? তো হ্যাঁ, এদের মধ্যে ডায়াশিয়াস রয়েছে, বাট আমি এটা মনোএশিয়াস এর গল্প বলছি। এখানে একটুখানি বড় সাইজের এই স্পোরাঞ্জিয়ামটাকে আমি বলতে পারি মেগাস্পোরাঞ্জিয়াম, যার ভেতরে ফিমেল গ্যামেট তৈরি হবে। ছোট সাইজের স্পোরাঞ্জিয়ামটাকে বলছি মাইক্রোস্পোরাঞ্জিয়াম, বা এটাকে বলছি মেল গ্যামেট কন্টেনিং স্পোরাঞ্জিয়াম। কোথায় রয়েছে? স্পোরোফিল। এই যে লিফলেটসটা আছে, এটা হচ্ছে স্পোরোফিল। এটা কি বলবো, যখন মেগাস্পোরাঞ্জিয়াম তবে এটা হচ্ছে মেগাস্পোরোফিল বা ম্যাক্রোস্পোরোফিল, আর যখন মাইক্রোস্পোরাঞ্জিয়াম তখন এটাকে বলবো মাইক্রোস্পোরাঞ্জিয়াম, সরি মাইক্রোস্পোরোফিল। বোঝা গেল? দাঁড়াও দেখাচ্ছি। আরে তোমরা এটাকে একটু, টেইরোফাইটা তোমরা ফাউন্স দেখেছো? হায় ভগবান, আমি কোথায় ফানের বাংলা কোথায় পাবো? সব থেকে ইজি হচ্ছে ফাউন্স। কোথাও কুয়ো টুয়ো আছে তোমাদের বাড়ির ধারে কাছে? কুয়ো, দেয়ালের থেকে একটা আমি দেখাচ্ছি। আর তোমরা সবাই এই ছবিটাকে একটু এঁকে নিও, তাহলে তোমাদের মাথায় জিনিসটা আসবে যে কোনটা স্পোরাঞ্জিয়াম আর কোনটা স্পোর। স্পোরাঞ্জিয়াম হচ্ছে সেই ক্যাভিটিটা যার মধ্যে স্পোর গুলো রয়েছে, দ্যাটস ইট, এর বেশি আর কিছু মাথায় রাখতে হবে না। স্পোরোফাইট, স্পোর যখন তৈরি হচ্ছে, মানে আমি যদি বলি জাইগোট, মানে দুটো এন মিট করে জাইগোট তৈরি হচ্ছে। তো জাইগোট তৈরি হচ্ছে, জাইগোটটা কিছুদিন বড় হয়ে তৈরি করলো স্পোর, মানে এরা সবাই হচ্ছে টুয়েন, এরা হচ্ছে টুয়েন। এই স্পোরটাই তৈরি করছে স্পোর, মানে স্পোর যখন তৈরি হচ্ছে, স্পোরের অনওয়ার্ড পুরো জেনারেশনটাকে স্পোরোফাইটিক জেনারেশন বলবো। তার মানে এটা হচ্ছে যখন ম্যাচিওর হবে, অন ম্যাচুরেশন এটা গিভ রাইজ স্পোরোফাইটিক জেনারেশন। আবার স্পোর যখন পুরো ম্যাচিউর, তখন সেখান থেকে আবার গ্যামেট বেরোচ্ছে, আবার গ্যামেটোফাইটিক জেনারেশন হচ্ছে। কিন্তু যেহেতু এরা, আমি আগেই বললাম যে স্পোরোফাইটিক জেনারেশনটাই মেন, বললাম তো এই কথাটা যে টেইরোফাইটাস স্পোরোফাইটিক জেনারেশনটাই মেন। তো এটা গ্যামেটোফাইট হচ্ছে একদম শর্ট লিভ, জাস্ট গ্যামেট তৈরি হলো, ফিউজ করলো, গিভ রাইজ স্পোর। যখন স্পোর তৈরি হলো, স্পোরটা একটুখানি বড় হলো, মানে স্পোরটা ঝাড়া ফাড়া দিয়ে একটা প্ল্যান্টের আকার নিয়ে নিল, তখন তার যে লিভ গুলোকে বলবো স্পোরোফিল। স্পোর হচ্ছে প্ল্যান্ট বডি, যার লিভ গুলোকে বলবো স্পোরোফিল। স্পোরোফিল দু রকমের, মাইক্রো আর ম্যাক্রো। এটা নিয়ে প্রত্যেকের ডাউট হয়, এমন কেউ নেই যে এটা ফার্স্ট দফায় বুঝে ফেলে। বুঝবার চেষ্টা করো আমি কি বলতেছি, প্রত্যেকে বোঝো। কোনো ডাউট হলে এক্ষুনি জিজ্ঞাসা করো। প্ল্যান্ট, তো প্ল্যান্ট সম্বন্ধে আমাদের আইডিয়া খুব কম থাকে, কারণ প্ল্যান্টকে আমরা না তো সেরকম তাকঝাক করতে পারি। অ্যানিমেল যেমন আমাদের যদি ইন্টারেস্ট থাকে, আমরা ডিসকভারি চ্যানেল দেখতে পারি, অনেক কিছু থেকে জানতে পারি, বাট প্ল্যান্ট সম্বন্ধে আমাদের আইডিয়া অত্যন্ত কম। সেই জন্য প্ল্যান্ট সম্বন্ধে ইমাজিন করাটাও একটুখানি টাফ। স্টিল যা ছবি আঁকলাম বা যা বললাম, একটুখানি মাথার মধ্যে ঘোরাও কি বলতে চাইছি, জিনিসটা ক্লিয়ার করে নাও। তোমরা যারা ওদিকে আছো, তোমাদের কোনো ডাউট থাকলে এক্ষুনি জিজ্ঞাসা করো। নবনীল ক্লিয়ার হয়েছে? নবনীল, মুছলাম এই জায়গাটা। কিছু বলছো? একদম কিছু বলছে গো নবনীল? হ্যাঁ আচ্ছা, তোমরা একটু লেভেল করে নিতে পারো, এটাকে লিখতে পারো মাইক্রো স্পোরোফিল। তার মানে এটাকে আমি অবভিয়াসলি বলবো মাইক্রোস্পোরাঞ্জিয়াম। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, বুঝলে তো?
আর আমি যদি বলি এটা হচ্ছে, এটাকে যদি বলি যে ম্যাক্রোস্পোরোফিল, ম্যাক্রোস্পোরোফিল, তার মানে এটা অবভিয়াসলি হবে ম্যাক্রোস্পোরাঞ্জিয়াম। এই হচ্ছে রিলেশন, আর কিচ্ছু না। স্পোরোফাইটিক জেনারেশন হচ্ছে ম্যাচিওর প্ল্যান্ট বডি, যার দুখানা লিফ নিয়ে আমি গল্প করছি। একটা লিফ হচ্ছে ম্যাক্রোস্পোরোফিল, একটা লিফ হচ্ছে ছোট মাইক্রোস্পোরোফিল। চলো, এটা অনেকক্ষণ বললাম, নেক্সট আমি যাচ্ছি, বুঝলাম। এবার রিপ্রোডাকশনের প্রসেসটা দেখো। 8 নাম্বার প্রসেসে আমরা 8 নাম্বার পয়েন্টে যাব, রিপ্রোডাকশনে। ম্যাক্রো এন্ড মাইক্রোস্কোপ, রিপ্রোডাকশন। সুন্দর করে লিখবে, বড় পেজে লিখবে, মাইক্রো স্পোরোফিল, আর এদিকে লেখো ম্যাক্রোস্পোরোফিল। হ্যাঁ, কলম বানাবে? কলম না, জাস্ট হ্যাঁ এরকম ভাবে। ও আবার তোমার এটুকু জায়গা তো হবে না গো, পেছনে পেয়ে যাও, আটকে যাবে এখানে। আচ্ছা, মাইক্রোস্পোরোফিল দেখা যাচ্ছে মেইনলি সেলাজিনেল্লার বডিতে। আমরা গাছগুলোকে চিনি না, শুধু ফার্নসকে আমরা চিনি। যে ফার্নের একটা ছবি দেখিয়ে দিই, যদি চিনতে পারো তো। এদের ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে এরকম একখানা থাকে, খুব সুন্দর দেখতে হয় ফার্নস। একটু একটু না গো, ঝাউ গাছ না, দাঁড়াও। ফার্নস এই নিম পাতার মতো পাতাগুলোকে দেখতে হয়। হ্যাঁ, নিম পাতার মতো পাতাগুলো, এই পাতাগুলোকে নিম পাতার মতো লাগে। আর মানে মেনলি ফার্ন জানো তো ঘর সাজানোর জন্য লোকে খুব ইউজ করে, এরকম থোকা থোকা করে পুরো ফার্নস পুঁতে রেখে দেয় ঘর সাজানোর জন্য। যাদের ঘরে গাছ লাগানোর অভ্যাস তাদেরকে জিজ্ঞাসা করে, তোমার একটা তোমার মোবাইল আছে কারোর কাছে, হলো তো এক্ষুনি ফার্নস দেখে নাও। রিতম তুমি বেরিও না ওখান থেকে আবার। এই যে এগুলো হচ্ছে স্পোরোফিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই দেখে না অনন্য, তুমি দেখে না, এই যে এই লিফ গুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে স্পোরোফিল। এগুলো কিন্তু সেই বড় বড় লিফ কিন্তু না, স্পোরোফিল। ক্লিয়ার? হ্যাঁ, এই এরকম 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 করে থাকে, এরকম এরকম করে লিভস গুলো থাকে। এই লিভস গুলোর ওপরের পিঠে, কোন কোন লিভস এর নিচের পিঠে, ঠিক আছে, আপার সারফেস বা আন্ডার সারফেস, ওখানে তোমার ইয়েগুলো থাকে, ওই স্পোরাঞ্জিয়াম গুলো থাকে। ফার্নসের ছবি বের করো তো অনন্য। FERNS, ফার্নস লেখো। বেসিক ফান্ডাটা ক্লিয়ার হয়ে গেলে বাকিটা মুখস্থ করার কোনো ব্যাপারই না। প্রত্যেকটা রিপ্রোডাকশন কিন্তু আমি আলাদা আলাদা করে লিখিয়ে দিচ্ছি, সেই অ্যালগি থেকে শুরু করেছি। দাও বের করে আমাকে দাও দেখি। বাবা, এতক্ষণ তো তুমি ফার্নস টাইপ করছো। এই যে ইমেজ বেরিয়ে গেছে। তোমার তো পুরো মোবাইল স্লো গো। এই যে দেখো, এই যে দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমরা ফার্নস দেখতে পাচ্ছ? দেখেছো না এগুলো? কোথায় আমি বলছি দেখা যায়, কুয়োটা দেখলে কুয়োর ভেতর তো ভর্তি দেখা যায়। হ্যাঁ, এই যে স্পোরোফিল গুলো না এখানে ম্যাচিউর হয়ে গেছে, গোল্লা গোল্লা হয়ে গেছে না, রিং হয়ে গেছে, স্পোরোফিল গুলো ম্যাচিউর করে গেছে, ভেতরে ভর্তি স্পোর রয়েছে এদের। বুঝতে পারলে? এই হচ্ছে সেই ফার্ন, পপুলার জিনিস।
যেই পাঁচিল বা যেই দেওয়াল প্রচন্ড পুরনো একদম ভেজা ভাসমের স্যাঁতস্যাঁতে থাকে তার দেওয়ালের ভেতর থেকে ফান্ডস বেরোয়, খুব সুন্দর দেখতে হয় ফান্ডস। আচ্ছা, হ্যাঁ মাউন্টেন তো ভরে থাকে একদম। তুমি যখন পাহাড়ের রাস্তায় যখন যাবে গাড়িতে করে পাস হচ্ছে দেখবে পাহাড়ের দেওয়া মানে রকের যে ওয়াল গুলো ভরে ভরে ফান্ডস হয়েছে, খুব সুন্দর। মানে এই অ্যালগি বলো, ব্রায়োফাইটা বলো, তারপরে টেইডোফাইটা বলো, এগুলো মেনলি কি, এগুলো হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্ট, সৌন্দর্যের জন্য। এগুলো কেভে যাও তুমি, মানে গুহা টুহায় ঘুরতে যাও বা তুমি পাহাড়ে ঘুরতে যাও, দেখবে পুরো ছেয়ে রয়েছে এগুলো। এবার যখন আমি জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম পড়াবো ওগুলোর সৌন্দর্য অনেক কমে যায়, এগুলোর সৌন্দর্য হচ্ছে প্রচন্ড থাকে, বুঝলে? তো মাইক্রোস্পোরোফিল থেকে বেরোচ্ছে কি মাইক্রোস্পোর, ম্যাক্রোস্পোরোফিল থেকে বেরোচ্ছে ম্যাক্রোস্পোর। পাশে জাস্ট এই সাইনটা দিয়ে রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। মাইক্রোস্পোরোফিলের মধ্যে একটা আমি ওই জায়গায় পরে আসছি, আগে এটা করে নাও। এই দুজনের এবারে ফিউশন হবে, জলের মধ্যে পড়লো, কাছাকাছি নিশ্চয়ই জল আছে, বা এরা যখন বৃষ্টি হলে যখন জল পেলো তখন রিপ্রোডাকশন করবে। দুজনেই স্পোরটা ছাড়লো বডির বাইরে, জল দিয়ে স্পোর দুটো গায়ে গায়ে মিশলো, ফিউজ হলো, পার্টুলেশন হলো। পার্টুলেশন হয়ে কি হবে লেখো, পার্টুলেশন হবে হয়ে তৈরি হবে ফার্স্টে প্রোথ্যালাস। প্রোথ্যালাস তৈরি হবে, মানে এগুলো তো অ্যাকচুয়ালি গ্যামেট, তো যেহেতু ওরা এন ক্রোমোজোম নাম্বার নিয়ে রয়েছে, এগুলো তো অ্যাকচুয়ালি স্পোর না, এগুলো তো গ্যামেট। তো তো গ্যামেট দুটো যখন মিশবে, মিশে তৈরি করবে কি এন প্লাস এন মিলে 2n, জাইগোট। জাইগোট তো তো এই জাইগোটটা যখন একদম বেবি কন্ডিশনে থাকবে, চাইল্ডহুডে থাকবে, তখন তার নাম হচ্ছে প্রোথ্যালাস। এবার এই প্রোথ্যালাসটা কিছুদিন বড় হবে, বড় হয়ে তৈরি করবে আবার গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট। এবার গ্যামেটোফাইট কি কি অ্যারাইজ করবে, তৈরি করবে আর্কিগোনিয়া, আর তৈরি করবে অ্যানথেরিডিয়া। এই যে এখানে যে জেনারেশনটা ছিল সেই জেনারেশনটা আবার এখানে কিন্তু ফিরে আসলো, বুঝতে পারছো? এখানে যেগুলোকে আমি মাইক্রোস্পোর বা ম্যাক্রোস্পোর বলে লিখেছি ওটা কিন্তু আবার এখানে ফিরে আসলো। এই যে আর্কিগোনিয়া, আর্কিগোনিয়া থেকে বেরোবে তোমার ম্যাক্রোস্পোর, অ্যানথেরিডিয়া থেকে বেরোবে মাইক্রোস্পোর। দেখতে পাচ্ছ জিনিসটা রিলেট করো। এখানে জাস্ট এন এন মিশে 2n হলো, 2n আবার ভাঙলো, কিসে ভাঙলো, গ্যামেটে ভাঙলো, মানে এন এ ভাঙলো। এটা একটা এন, এটা একটা এন। That means it is again alternation of generation, 2n to n, sorry n n n মিলে 2n, 2n থেকে n, আবার n থেকে চলে যাবে 2n হয়ে যাবে। রিদম ক্লিয়ার? তোমরা যারা ওইদিকে আছো তোমাদের কাছে যদি ক্লিয়ার না হয় বলবে। এটাকে সিম্পলি বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন। হ্যাঁ, প্রত্যেকটা অর্গানিজমের বডিতে যারাই সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে এদের ক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশন ইজ দ্য মাস্ট ইভেন্ট, তাই না? যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে অবশ্যই বোথ দ্য সেক্স উইল ইনভলভ, দুটো সেক্স থেকে দুখানা এন আসবে, দুখানা এন মিলিয়ে ম্যাচিওর বডি 2n তৈরি হবে। দ্যাট ইজ অল্টারনেশন অফ জেনারেশন, n টু 2n, 2n টু n। এবার কারোর হ্যাপ্লন্টিক, কারোর ডিপ্লন্টিক, কারোর হ্যাপ্লোডিপ্লন্টিক, সেটা পুরো ডিপেন্ড করছে, বাট অল্টারনেশন অফ জেনারেশন ইজ মাস্ট ইনসিডেন্ট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। হয়েছে?
আগের দিনের ক্লাসে এখান থেকে লেখা ছিল অ্যানথেরিডিয়াম আর আর্কিগোনিয়াম কেমন করে আবার এন এন ছাড়বে, সেটা আবার 2n মিলে জাইগোট, মানে এই জিনিসটাকে আবার আমি অন্য নাম দিয়ে লিখলাম। ক্লিয়ার তো? বেশ, এবার তোমাদের এক্সামে যখন তোমরা এটা লিখবে না, তোমরা জাস্ট এটা বোঝার জন্য করলে, এবার এক্সামে কি লিখবে সেটার মতো করে লিখবে। মাইক্রোস্পোরোফিল পাওয়া যাচ্ছে কোনখানে? এক্সাম্পল লেখো, সেলাজিনেল্লা। আর ম্যাক্রোস্পোরোফিল পাওয়া যাচ্ছে কোনখানে? ফার্নস। হয়েছে? এক্সামে যখন আসবে তোমরা হেডিং করবে এমন করে, রিপ্রোডাক্টিভ পাথওয়ে দেখাচ্ছি, সিম্পল জিনিস। স্টার্ট হবে কোনখান থেকে? স্পোরোফিল থেকে স্টার্ট হবে। ম্যাক্রো বা মাইক্রো, এনি কাইন্ড অফ স্পোরোফিল, দ্যাট মিন্স 2n জেনারেশন। ম্যাচিওর বডি থেকে শুরু করছি। ও তৈরি করবে কি, মানে ও বিয়ার করবে স্পোরানজিয়া। ওই দেখালাম যে স্পোরোফিলের ওপরে ওপরে এরকম এরকম স্পোরোফিল গুলো ছিল, ওর ওপরে ওপরে এরকম গোল্লা গোল্লা স্পোরানজিয়া বসে রয়েছে। বড় হলে ম্যাক্রোস্পোরানজিয়া, ছোট হলে মাইক্রোস্পোরানজিয়া। ওই দেখালাম যে এরকম, হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে স্পোরোফিল, এর উপরে বসে রয়েছে স্পোরানজিয়া, দেখালাম যে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো ক্যারি করছে, ও ক্যারি করছে। স্পোরোফিল যদি তৈরি না হতো না, তাহলে কখনোই স্পোরানজিয়াম তৈরি হতে পারতো না। কোথায় তৈরি হবে? যেমন ফিমেল বডিতে ভাবো, যদি ওভারি না থাকতো তাহলে ওভাম তৈরি হবে কোথায়? সেরকমই এটা হচ্ছে হোল্ডিং বডি। ঠিক আছে, স্পোরানজিয়া বিয়ার করছে স্পোর মাদার সেল। এই টার্মটা তোমাদের কাছে একদম নতুন, স্পোর মাদার সেল। দেখো আমি বোঝাচ্ছি। এবার স্পোর মাদার সেলে মিওসিস হবে, তার মানে এটাও 2n, এইটাও 2n, n বেরোবে। বিশেষ করে রিডাকশন ডিভিশন, 2n থেকে n বেরোবে, আবার 2n থেকে n বেরোবে। বুঝলেন? মানে এখানে স্পোরোফিলটা কিরকম, ম্যাক্রো মাইক্রো বোথ। স্পোরানজিয়া কিরকম, ম্যাক্রো মাইক্রো বোথ। ম্যাক্রো থেকে 2n থেকে n বেরোবে মাইক্রোস্পোর, আর ম্যাক্রো থেকে 2n থেকে n বেরোবে ম্যাক্রোস্পোর। দুখানা মিলিয়ে মানে এই যে স্পোর মাদার সেলকে, স্পোর মাদার সেল যেখান থেকে, সাপোজ তোমরা ইমাজিন করো পোলেন কোনখান থেকে তৈরি হয়েছে। পোলেন তো কোন একটা জায়গা থেকে, যেমন তোমরা ইয়ে পড়েছো টেস্টিসের স্ট্রাকচারে, তোমরা সেই জার্ম সেল গুলো পড়েছো, স্পার্মাটোগোনিয়া পড়েছো? পড়োনি না এখনো? আচ্ছা, তাহলে তোমরা এখনই বুঝবে না। এখন শুধু জেনে রাখো স্পোর মাদার সেল মানে গ্যামেট মাদার সেল এগুলো হয়। আমি যখন তোমাদেরকে আজকেই পড়াবো লাস্টে একদম অ্যাঞ্জিওস্পার্ম যখন পড়াবো না, ওখানে তোমাদের জিনিসটা খানিকটা ক্লিয়ার হবে। এখন জাস্ট লেখার জন্য লেখো স্পোর মাদার সেল, যে নিয়ে ডিভাইড করবে, ডিভাইড করে তৈরি করবে স্পোর্স গুলো। মানে স্পোরোফিলের মধ্যে স্পোর তৈরি হচ্ছে এখন, না তৈরি হয়নি এখনো। স্পোরোফিলের ভেতরে এটা রয়েছে, বুঝলে? তৈরি হওয়ার জন্য মিউসিস হতে হবে, তো যেখানে মিউসিস হলো তার মানে এখন স্পোর তৈরি হবে।
হ্যাঁ, তারপরে আবার ঘুরে এখানে আসবে। এক্স্যাক্ট। তুমি বুঝতে পারছো কি বলছি? এই অনন্য, বুঝতে পারছো? মিউজিস করে কি তৈরি করবে? স্পোর্টস তৈরি করবে, যেগুলো এন ক্রোমোজোম নাম্বার দিয়ে নিয়ে রয়েছে। আমি দেখালাম একটু আগে প্রোথ্যালাস দেখালাম না? তো এবার স্পোর গুলো একটুখানি বড় হলো, মানে একটা ধরো বেবি ল্যান্ডিং হলো, ল্যান্ডিং হওয়ার পর সে জাস্ট কয়েক মাসের বড় হলো, 5-6 মাসের বড় হলো, সেই কন্ডিশনটাকে আমি বলছি প্রোথ্যালাস। একটু আগে নামটা লিখেছিলাম, প্রোথ্যালাস। এই প্রোথ্যালাস হচ্ছে এদের গ্যামেটোফাইট। এটা হচ্ছে গ্যামেটোফাইট, যেটা মোটামুটি চোখে দেখা যায় না, বুঝলে? কোন স্টেজটা চোখে দেখা যাবে? স্পোরোফাইট। এই যে এইগুলো দেখাচ্ছি, এগুলো চোখে দেখা যাবে। যে ম্যাচিওর, এই যে এটা স্পোরোফাইটিক স্টেজ, এগুলো চোখে দেখা যাবে। গ্যামেটোফাইট মানে প্রোথ্যালাসটা চোখে দেখা যায় না, একদম ইনকনসপিকিউয়াস। তাহলে এবার গ্যামেটোফাইট কি, মানে প্রোথ্যালাস মানে গ্যামেটোফাইট। এবার গ্যামেটোফাইট কি তৈরি করবে? অ্যান্থেরিডিয়া, আর আর্কিগোনিয়া। বাকি প্রসেস তোমরা জানো, অ্যান্থেরিডিয়া, আর্কিগোনিয়া, এই দুটো থেকে ওই তোমার এন এন বেরোবে, মানে তারপর যা নর্মাল প্রসেস হয়, তারা মিক্স করে জাইগোট হবে, জাইগোট স্পোর তৈরি করবে, স্পোর থেকে আবার সেই স্পোরোফাইটিক জেনারেশন কন্টিনিউ হবে। তার মানে আমি একবারে এখান থেকে ঘুরে আবার এই জায়গাটা দেখাতে পারি, এটা কিন্তু এর মধ্যে পড়ছে না। জাস্ট গ্যামেটোফাইট বলে কি কি গ্যামেটোফাইট হচ্ছে সেটা দেখালাম। প্রোথ্যালাস বা গ্যামেটোফাইট থেকে আবার ঘুরে তৈরি হচ্ছে এটা, তাই তো? মানে ওই দুটো মিক্স আপ করবে, মিক্স আপ করে জাইগোট হলো। লিখে দিতে হবে নাকি? তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, সে লিখিয়েছিলাম যে এখান থেকে তোমার এ, এখান থেকে এন বেরোবে, দুটো মিশে 2n হবে, জাইগোট, জাইগোট থেকে স্পোর তৈরি হবে, ওইটা আবার রিপিট হবে। টাইম বেশ ভালো রকম লাগে, বেশ কয়েক মাস লেগে যায় টাইম। হ্যাঁ, ওদের বেশ টাইম লাগে, কারণ এই সেল ডিভিশন গুলো হয়ে হয়ে আলটিমেটলি সেই সেলটা ম্যাচুরেশন হতে হবে না? তাহলে এই হচ্ছে তোমার ফ্লো চার্ট বা ফ্লো ডায়াগ্রাম। এটা না না, ফ্লো ডায়াগ্রাম এরকম অ্যারো অ্যারো করে লেখাটাকে ফ্লো ডায়াগ্রাম বলে, বুঝলি? যদি কোশ্চেন এটা দেয় যে আমি তো বোর্ডের জন্যই লেখালাম, এটা বোর্ডসের জন্যই আমি জিনিসটা লিখিয়ে দিলাম। আচ্ছা, একটুখানি কপিটা দাও তো। এই দেখো, এই যে এরপরে আর্কিগোনিয়া, অ্যান্থেরিডিয়া, এরপরে এই জিনিসটাই রিপিট হবে। বুঝতে পারলে রিদম? দেখে নাও, লিখেছো তুমি? কপিতে লিখেছো এগুলো? অনন্য দেখে নাও। তুমি লিখছিলে তো? তাহলে এটার পরে আবার সেই চলে আসবে এই যে স্পোরোফাইটিক জেনারেশন। হ্যাঁ, তোমাদের কারোর কোনো ডাউট আছে? তোমরা যারা ওদিকে আছো, তোমাদের ডাউট না থাকলে বলেন, জিমনেস ফর্মে চলে যাবো। দেখে নাও, এরপরে ওই যে আগের দিন ক্লাসে যেটা লিখিয়েছিলাম, এরপরে জাইগোট হবে, স্পোর হবে, স্পোর থেকে আবার এই যে স্পোরোফিল, স্পোর মানে সেটা একটুখানি বড় হয়, স্পোরোফিল তৈরি করবে, স্পোরোফিল মানে সেই লিফলেট স্ট্রাকচার গুলো। জাস্ট কন্টিনিউয়েশন, অল্টারনেশন অফ জেনারেশন, কন্টিনিউয়েশন। কোনো ডাউট থাকলে বলো, না হলে নো বলে দাও, আমি চলে যাই। হ্যাঁ বলো, কি বলছি? হ্যাঁ হবে তো, ঠিক বলেছো। নবনীর বলতে চাইছে যে অ্যান্থেরিডিয়া, আর্কিগোনিয়া ফিউজ হয়ে আবার স্পোরোফিল হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। অ্যান্থেরিডিয়া, আর্কিগোনিয়া দুটো মিলবে, জাইগোট তৈরি হবে, স্পোর তৈরি হবে, সেই স্পোরটাই তো বড় হয়ে আবার স্পোরোফিল। স্পোরোফিল কি? স্পোর যখন বড় হচ্ছে, ওর হাত পা গজাচ্ছে, দ্যাট মিনস ওর লিফ হচ্ছে, রুট হচ্ছে, স্টেম হচ্ছে। লিফ আর সরি, রুট আর স্টেম নিয়ে আমার কোনো গল্পই নেই, আমার গল্প শুধু লিফ নিয়ে। স্পোরের যে লিফ তৈরি হলো, মানে স্পোরোফাইটের যে লিফ তৈরি হলো, সেই লিফটা হচ্ছে স্পোরোফিল। আবার এটা কন্টিনিউয়েশন হচ্ছে। যদি ডাউট থাকে লিখে নেবে, ডাউট না থাকলে এখানেই আমি শেষ করছি। হয়েছে? চলো জিমনাস্পার্মে ঢুকি এবারে। আর এই কথাটা শুধু মাথায় রাখো, আমি একটুখানি পরে এটা বলেছি, স্পোর মাদার সেল কি জিনিস। হ্যাঁ, শেষ করতে হবে আজ।
এটার পরে সব থেকে ভালো হয় কি জানো তো, এটার পরে যদি আমরা ধরি সেই তোমার ওই আরে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এটার সাথে খুব রিলেট আছে, সেই জন্য এটা ধরলে খুব ভালো হয়। তোমরা যেটা বলবে আজকে না, তোমাদের এক্সামটা কবে? মানে দেরি আছে নাকি এই মান্থেই আছে? আচ্ছা, 7 তারিখের পরে সবার আগে বায়োটা দিয়েছে। তার আগে দুটো ক্লাস পাবো অনন্য? ওইসব না খুলে তুমি একটু দেখো তো কটা ক্লাস পাবো দেখো। হ্যাঁ দেখো, ক্যালেন্ডারটা খোলো। হায় ভগবান, প্রীতম তুমি খোলো, তোমার থেকে খোলো ক্যালেন্ডারটা। দেখো কটা ফ্রাইডে পাচ্ছি তোমাদের এক্সামের আগে। আচ্ছা, দুটো ক্লাস পাচ্ছি। দুটো ক্লাস পেলে, সরি দুটো ক্লাস, একটা পাচ্ছি। কি হয়েছে? একে পাঠিয়েছে? ও ভগবান, হ্যাঁ এটাই স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম অ্যাকচুয়ালি এই যে এই গোল্লা গোল্লা ছোট ছোট গুলো আছে না, ওগুলো স্পোরাঞ্জিয়াম, দেখে নাও এই ছোট ছোট গোল্লা গোল্লা সাদা সাদা দেখা যাচ্ছে, ওগুলো স্পোরাঞ্জিয়াম, ওর ভেতরে স্পোর গুলো ডেভেলপ করে। অ্যানাটমি একদম জঘন্য স্ট্রাকচার, মানে চ্যাপ্টার। অ্যানাটমি তো ওরকম ভাবে অত তো ডিটেলসে ছবি আঁকা যায় না, আর তোমাদের যেহেতু ব্যাংক বাদ চলে গেছে, শুধু ককরোচ আছে, এবার তোমাদের সিলেবাস থেকে কোন একটা বাদ চলে যেতে পারে। 13 তারিখে, তাহলে তো ক্লাস পেয়ে যাবে। এনিওয়ে, আমি এইটুকুনি শেয়ার করতে পারি, তোমাদের মরফোলজি আমি শেষ করে দেবো, ঠিক আছে? অ্যানাটমিটা শেষ করাটা অত ইজি না, মরফোলজিটা ইজিলি শেষ হয়ে যাবে। চলো আমরা চলি জিমনোস্পার্ম। জিমনো মানে কি? জিমনো মানে কি? জিমনো মানে তোমাদের কোন নিয়ে কোনো আইডিয়া আছে? কোন কোন কি জিনিস বলো তো একটুখানি, কোন কি? পাহাড়ে হয় তো ওগুলো মেলগুলোকে কোন বলে, মেলগুলোকে স্কয়ার বলে, ফিমেলগুলোকে স্কয়ার বলে, মেলগুলোকে কোন বলে। দেখো তার একটু কোন সম্বন্ধে একটু বলে নিই, কারণ আমাদের এখানে লাগবে, জিমনোস্পার্মে লাগবে। কোন কি জিনিস? যদি আমি বলি টেরিডোফাইটার স্পোরোফিল গুলোর যদি গল্প বলি, স্পোরোফিল গুলো আমি দেখালাম এরকম করে অ্যারেঞ্জ। যদি স্পোরোফিল গুলো এরকম করে অ্যারেঞ্জ হতো, সাপোজ এরকম করে অ্যারেঞ্জ হতো, মানে এখানে সব লিফ, কিন্তু লিফ গুলো এমন করে অ্যারেঞ্জ হচ্ছে যেন শেপটা নিয়েছে একটা এরকম টাইপের শেপ, এটাকে বলছে কোন। কোন বা স্ট্রোবিলাস, বোঝা গেল? স্ট্রোবিলাস। আর পুরো আমরা লিখবো এই জিমনোস্পার্মের কথাটা লিখবো, ওখানে আমার দরকার ছিল না বলে বলিনি। এই হচ্ছে কোন, ঠিক আছে? মানে কিছুই না, জাস্ট লিপের অ্যারেঞ্জমেন্ট গুলো এরকম। তোমরা কি কেউ কখনো সাইকাস দেখেছো? কারণ এখানে আমি সাইকাস পড়াবো। ওটার বাংলা নাম তো নেই, ওটা সাইকাস বলেই মার্কেটে বিক্রি হয়। বলছিলাম না এরকম নিচু নিচু হয়, এত বড়, মানে নারকেল গাছের যে পাতাগুলো হয় না, ওরকম বড় বড় পাতাগুলো হয়, মাঝখানে মোটা একটা কোণ থাকে, মোটা। আনারসের স্ট্রাকচার দেখেছো? আনারস কিরকম দেখতে হয়? ওটা কিরকম একটুখানি এরকম টাইপের হয় না, ওটা একটা কোণ। হ্যাঁ, ওটা ধরুন ওটা, মানে ওটা কোণ না, কিন্তু ওটাকে আমরা কোণ বলে দেবো না, মানে কোণের মতো শেপটা। তো কোণ কিভাবে তৈরি হচ্ছে? জাস্ট শেপের জন্য একে কোণ বলা হয়। এটাকে আবার আরেক কথা স্টোবিলাসও বলা হয়। এর ভেতরে কি থাকে? এর ভেতরে সমস্ত স্পোর গুলো থাকে। টেরিডোফাইটের ক্ষেত্রে কোন স্পিসিস কোন দেখা যায়, কিন্তু কোন ওখানে অত পপুলার না। কোন পপুলার জিমনোস্পার্ম। আমি এখন কোনের গল্প বলবো, ঠিক আছে? মেল কোন, ফিমেল কোন। আচ্ছা, জিমনো মানে এক কথায় বলা হয় নেকেড, স্পার্ম মানে কি? সিড, মানে এই সিড গুলো নেকেড থাকে, তার মানে এদের কোনো ফ্রুটের কাভারিং থাকে না। দেখো এতক্ষণ যে আমি স্পোর গুলোর কথা বলছিলাম, তো
তুমি জাস্ট মেল স্পোর ফিমেল স্পোর বলে ভাবো। স্পোর গুলো কি বলেছি কোন স্ট্রাকচার দিয়ে কভার থাকে, অত স্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে। স্পোরাঞ্জিয়ামের মধ্যে গাদা গুচ্ছে স্পোর একসঙ্গে থাকে, ওদের কোনো পার্টিকুলার কভারিং নেই, যার জন্য এই স্পোর গুলো যখন ফিউজ করছে ওদের কোনো ওভার, মানে আমরা এইটুকুনি তো জানি যে ওভারি গেট কনভার্টেড ইনটু ফ্রুট and the ovule inside the ovary get converted into seed. That means it is the ovule, ঠিক আছে, it is the ovary. এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে কোনো ওভারির সেই ইয়েটাই থাকছে না, এদের ক্ষেত্রে শুধুমাত্র ওভিউলটা থাকছে, নেকেড ওভিউল, নেকেড সিড থাকছে এদের। হ্যাঁ এতক্ষণ কি দেখালাম, ওই যে ওই স্পোরাঞ্জিয়ার মধ্যে থেকে যাচ্ছে না স্পোর গুলো, সেই স্পোরটাই তো ওভিউল। হ্যাঁ কাপ লাইক স্ট্রাকচার, স্যাক লাইক স্ট্রাকচার দেখাচ্ছে না স্পোরাঞ্জিয়াম গুলো, এই যে এরকম বড় বড় স্পোরাঞ্জিয়াম দেখাচ্ছে না, স্পোরাঞ্জিয়ামের মধ্যে মেল বা ফিমেল স্পোর রয়েছে, স্পোর গুলোই তো রিপ্রেজেন্ট করছে ওভিউল কে, ধরে নাও। তার মানে ওদের গোটা একটা হোল্ডিং বডি আছে, ইন্ডিভিজুয়ালি কোনো কভারিং নেই, যেটা আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখবো। এই জন্য অ্যাঞ্জিওস্পার্মের সিড গুলো ফ্রুটের কভারিং দিয়ে ঢাকা থাকে। আমের ক্ষেত্রে কি দেখছি, আমের সিডটা আমের ফ্লেশি কভারিং এর মধ্যে ঢাকা রয়েছে, কারণ ওটা কি অ্যাঞ্জিওস্পার্মে পড়েছে। ওদের কাছে ফুল হয়, এদের কাছে কোনো ফুল হবে না, ক্লিয়ার? এদের কাছে কোনো ফল হবে না, এরকম কোনো ফ্রুটের কভারিং নেই, তবে এদের নেকেড সিড হবে, ক্লিয়ার? তাহলে জিমনোস্পার্ম হচ্ছে এতক্ষণে টেরিডোফাইট অলরেডি ল্যান্ডের উপর স্ট্যাবলিশ হয়ে গেছে ডিউ টু হ্যাভিং देयर ট্রু ভাস্কুলার বান্ডেল। এবার জিমনোস্পার্ম দেখবো যে ট্রু ভাস্কুলার বান্ডেল তো আছেই, হ্যাঁ এদের ক্ষেত্রে একদম যেরকম করে আপার গাছ, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি আপার কোয়ালিটির গাছে যেগুলো হচ্ছে না, উইন্ড দিয়ে হচ্ছে, ইনসেক্ট দিয়ে হচ্ছে, বার্ডস দিয়ে হচ্ছে, এদের ক্ষেত্রে, কারণ এরা তো আপার কোয়ালিটির গাছের মধ্যে পড়ছে। শুধু এদের একটাই ফল জীবনে যে এরা কোনো ফল ধরতে পারে না, আদারওয়াইজ সব কিছু এদের হচ্ছে আপার ক্লাস গাছের মতো, ক্লিয়ার? চলো জিমনোস্পার্মের ওটার ক্ষেত্রে বললাম না, ওটা হচ্ছে একটুখানি জল জলে জায়গায় থাকে, যদিও টেরেস্ট্রিয়াল তা সত্ত্বেও, হ্যাঁ জলের মধ্যে পড়ে না, ওটা দিয়ে কিছু করা যাবে না, ওটা কোনো ইনসেক্ট ক্যারি করতে পারবে না ওটা, ক্লিয়ার হয়েছে? রিলেশন গুলো বুঝবে, আমি একদম অ্যালগি থেকে শুরু করে প্রত্যেকটা রিলেশনকে ক্লিয়ার করার চেষ্টা করছি। চলো জিমনো মানে হচ্ছে নেকেড, আর স্পার্মা মানে হচ্ছে সিড। এই কথাটা তোমরা খুব কমনলি পেয়ে যাবে। টাইমটা কত একটু বলতো, আমার ঘড়ি পড়িনি আজকে। 8:15, ও মাই গড, আমি সেই 6:45 থেকে রাস্তার মধ্যে আটকেই বসে রয়েছি, জ্যাম, এত জ্যাম, পুরো রাস্তা গিজগিজ করছে আজকে। Mature plant represent diploid sporophytic stage। এই হয়ে গেল এদের আপার ক্লাস কোয়ালিটি। ডিপ্লয়েড স্পোরোফাইটিক স্টেজ এটা এক্সিবিট করে গেল, এটা লং স্টে করে গেল। টেরিডোফাইটা তো শুরু হয়েছে, বাট এদের ক্ষেত্রে লং স্টে করে গেল ডিপ্লয়েড স্টেজ। আর এদের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক স্টেজ একদম ছোট্ট, জাস্ট গ্যামেট তৈরি হওয়া অবধি। আর সেই গ্যামেটটা কিন্তু একা একা এক্সিবিট করছে না, মাথায় রাখবে গ্যামেটটা কোনখানে রয়েছে, ম্যাচিউর বডির মধ্যে লেগে রয়েছে, ক্লিয়ার? ব্যাস, তার মানে এরা হয়ে গেল আপার ক্লাস কোয়ালিটি। তোমাকে যখনই জিজ্ঞাসা করবে এর মধ্যে কোন কোয়ালিটি আছে যার জন্য এটা আমরা আপার ক্লাস কিংডমের মধ্যে ফেলছি, তখন তুমি এইটাকে লিখবে। ম্যাচিউর বডিটা ডিপ্লয়েড স্পোরোফাইটিক স্টেজ রিপ্রেজেন্ট করছে। একটু দেখো না রিতম, দেবাঞ্জন আছে কিনা। ওকে, পয়েন্ট নাম্বার 3 দেখো,
ট্রু রুট, স্টেম, লিফ। মাথায় রাখবে এদের যে ট্রু রুট লিখলাম সেটা হচ্ছে কিরকম, ট্যাপ রুট টাইপের। এদের কিন্তু আর রাইজোম নেই, রাইজার তো নাই, রাইজোমও নাই, এদের ট্যাপ রুট হয়ে গেল, মানে মাটির গভীরে চলে যাবে। যেগুলো আন্ডারলাইন করছি সেগুলোকে অবশ্যই আন্ডারলাইন করে নেবে। বলছি আসছি, আমি সব এক্সপ্লেন করছি। ছোট ছোট কোয়েশ্চেন আসে। বলি এবারে, অনন্য হয়েছে? আমরা পাইন গাছ দেখেছি, পাইনাস, পাইনাস দেখেছি তো, ব্যাস তাহলে বুঝে যাবো। দেখো জেরোফাইটিক মানে হচ্ছে যেখানে জলের স্ক্যারসিটি, সেটা হলো জেরোফাইটিক। জেরোফাইটিক মানে নট নেসেসারি মরুভূমিতে জেরোফাইটিক হবে। আমরা যদি বেশি ঠান্ডায় যাই সেখানে জলের স্ক্যারসিটি, তো যখন ধরো বরফ পড়ে। তোমরা এই, আচ্ছা ওপর জায়গাটা একটু মুছছি, হ্যাঁ পাইন গাছের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম, ওপর থেকে এইরকম করে নামে। কেন? বরফ পড়লে যেন বরফটা স্টে না করে ঝরে পড়ে যায়। এদের স্টেমের কোয়ালিটিটা দেখো কিরকম, মানে অ্যান্টি অ্যানালগাস, দেখতে পাচ্ছ? আর সেকেন্ডলি ওপরের গুলো ছোট, নিচের গুলো বড়, ব্রাঞ্চিং প্যাটার্নটা। এদের লিফ কিরকম হয়, এই এই স্টেমের গোড়া থেকে এরকম এরকম করে লিফ বেরোয়। যেহেতু জেরোফাইটিক কন্ডিশন নিজেকে অ্যাডাপ্ট করেছে, এরা জল কম পাবে, আবার জল ওদের ট্রান্সপিরেশন হয়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি। দ্যাট মিনস এদের ক্ষেত্রে লিফ গুলো কিন্তু এরকম চিটালো হবে না, লিফ গুলো কিরকম হবে, সুচালো হবে। এক্স্যাক্ট, সরু সরু লিফ হবে, যার জন্য ট্রান্সপিরেশন সারফেসটা অনেক কমে যায়। বুঝতে পারো না কি বলছি? আর সেকেন্ডলি কি হচ্ছে, এদের দেখো স্ট্রাকচার, এদের ইয়েটাকে বলা হচ্ছে, এটাকে কনিফার বলা হচ্ছে, যে কনিফারাস ট্রি বলে না, এই যে এরকম স্ট্রাকচার হয়, ক্রিসমাস ট্রি সিম্পলি। হলো? আমি যদি স্ট্রোবিলের কথা বলি বা স্ট্রোবিলাসের যদি কথা বলি, এই অনন্য পরে আঁকবে, কি আঁকছো ওটা? ছাতা মাথা, এটা কোনো আঁকার দরকারই নেই। যদি আমি একখানা ঠিক যেরকম করে আগেরটাতে স্পোরাঞ্জিয়াম বলেছিলাম, এখন সেটাকে কনভার্ট করে দাও তোমরা কোনে। কোনে কনভার্ট করলে কি হবে, এই দেখালাম না, এই যে এদের ক্ষেত্রে এই এই ব্রাঞ্চের মাথা থেকে এরকম করে কতগুলো লিফ বেরোচ্ছে। এবার এদের যে এই যে মেইন স্টেম, এই স্টেমটাকে সেন্টার করে পুরো স্পাইরালি এরকম করে না এদের কোনস গুলো অ্যারেঞ্জ থাকে। না ব্রাঞ্চের মধ্যে থাকে না, মেইন যে স্টেমটা থাকে, মানে মেইন যে ট্রাঙ্কটা থাকে না, ট্রাঙ্কটাকে এরকম ঘিরে পুরো সাপের মতো করে পেঁচিয়ে এদের কোনস গুলো থাকে। তোমরা কখনো পাহাড়ে ঘুরতে গিয়ে এরকম মানে ইয়ে দেখেছো, যে হলুদ রঙের ঝড় উঠছে? বাবা বললে তো ভয় লাগে, কি বলতে কি বুঝলে, কিরকম বলো তো? ঝড়ের মতো, মানে ওদের পোলেন না এমন করে ওরে মানে হলুদ ঝড় উঠেছে এরকম লাগে দেখতে। যাই হোক, জাস্ট এইটুকুনি ইমাজিন করো, ওদের কোনগুলো না এরকম করে পুরো এরকম স্পাইরালি পুরো বডিটাকে এরকম করে ঘিরে রাখে। আর কোনগুলো কিরকম দেখতে হয়, কোনগুলোকে যদি আমি কাটি, কোন তো এরকম, মেনলি কোন তো এরকম টাইপের দেখতে হয়, এরকম টাইপের দেখালাম তো, কোনটা যদি কাটি মাঝখান দিয়ে,
দেখবো যে একটা মেইন অ্যাক্সিস রয়েছে, মানে অ্যাক্সিসটা কিরকম থাকে সেটাও বলছি। এরকম একটা মেইন অ্যাক্সিস থাকে, অ্যাক্সিসের আইদার সাইডে এগেইন ওই যেরকম দেখাচ্ছিলাম সেরকমই এটা হচ্ছে ধরে নাও মেল কোণ দেখাচ্ছি আমি, মানে এইটাকে এরকম লম্বা করে কাটলে ভেতরে এরকম দেখাবে, মাঝখানে একটা অ্যাক্সিস মতো। আবার তোমরা কম্পেয়ার করো এটাকে আনারসের সাথে, আনারসের মাঝখানটা কাটলে কিরকম দেখে, এটা এরকম ইয়ে মতো থাকে না? হ্যাঁ, তো সেটার মতো দেখো এটা রয়েছে। আর এগুলো হচ্ছে সেই যে স্পোরোফিল দেখাচ্ছিলাম যে, এটা সেরকম স্পোরোফিল থাকবে না, এগুলো হচ্ছে তোমার মানে তোমার লিফ লাইক স্ট্রাকচার, এরকম স্পোরোফিল বলবো না আমরা, কেমন? তো এর ওপরে না এরকম করে এদের ইয়েগুলো থাকবে, আপার সারফেস বা আন্ডার সারফেসে থাকবে তোমার স্পোরাঞ্জিয়াম গুলো, কেমন? এগুলোকেই বলা হচ্ছে কোন, এগুলোকে বলা হচ্ছে কোন। তার মানে কোনের মধ্যে কি রয়েছে, লিফও রয়েছে, স্পোরাঞ্জিয়ামও রয়েছে। যখন কোনটা যখন ইম্যাচিওর থাকে তখন লিফ গুলো না একদম এরকম করে বুঝে থাকে, মানে সাপোজ এই যদি হয় মেইন অ্যাক্সিস, তাহলে লিফ গুলো না একদম এরকম করে বুঝে থাকবে, একদম এরকম করে বুঝে থাকবে যখন ইম্যাচিওর কন্ডিশনে কোনটা রয়েছে। এবার ওর ভেতরে স্পোরাঞ্জিয়াম গুলো ম্যাচিওর করেছে, বড় বড় হচ্ছে, তখন লিফ গুলো একটুখানি ছেড়ে গেল, একটুখানি ছেড়ে দেখো ছড়িয়ে পড়লো, বুঝলে? তো আমি যদি এটাকে দেখি, সাপোজ এই স্ট্রাকচারটাকে আমি দেখতে চাইছি, এই লিফটাকে আমি দেখলাম, এর আন্ডার সারফেসে বা আপার সারফেসে এরকম করে দুখানা স্পোরাঞ্জিয়াম থাকবে, বাইলোব স্পোরাঞ্জিয়াম থাকবে, ক্লিয়ার? এর ভেতরে যদি এটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম হয়, হ্যাঁ যদি এটা মাইক্রো না, এটা অ্যান্থারের মতো না, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে স্পোরাঞ্জিয়ামটা হচ্ছে অ্যান্থারের মতো। এর ভেতরে যদি এটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম হয় তাহলে মেল স্পোর ডেভেলপ করবে, মেগাস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচারটা আরেকটুখানি বড় হয়। যে মেগাস্পোরাঞ্জিয়াম দেখাতে চাই, এখানটা মুছে দেখাচ্ছি, এগুলো সব আমাদের অচেনা তো সেই জন্য খুব প্রবলেম হয়। যদি মেগাস্পোরাঞ্জিয়ামটা দেখাই সেম ভাবেই দেখাবো, বুঝলেন? একটুখানি লিফটার শেপটা একটুখানি চেঞ্জ হলো, আর কিছু না, গল্প খুব সাধারণ। ওর আন্ডার সারফেসে যদি এটা যদি লিফটটা হয়, ওর আন্ডার সারফেসে এরকম করে দুখানা মেগাস্পোর রয়েছে, মানে মেগাস্পোরাঞ্জিয়াম রয়েছে, স্পোর নেই মেগাস্পোরাঞ্জিয়াম রয়েছে এর ভেতরে। হ্যাঁ ওই লিফ গুলো এমন করে থাকে না, ওটা কি মানে কভারিং রয়েছে, এটা কোন তৈরির জন্য লিফ গুলোই জাস্ট নিজেকে নিজে এরকম ভাবে অ্যারেঞ্জ করে রাখে নিচের লিফটাকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিক যেরকম করে একটা ফুল যখন কুড়ি কন্ডিশনে থাকে, বাট কন্ডিশনে যখন থাকে, তখন সেপালটা ঢেকে রাখে, রিতম বুঝতে পারছো কি বলছি? সেপালটা যখন ফুলটাকে ঢেকে রাখে, এদের ক্ষেত্রেও সেরকম ভাবে নিচের লিফটা ওপরের লিফটাকে ঢেকে রেখেছে, আর কিছু। আর যদি ইচ্ছা হয় এঁকে না, কোনো অসুবিধা নেই, আবার পেন দিয়ে এঁকো না, পেন্সিল দিয়ে এঁকো। কিচ্ছু কালারফুল না, সব কালো কালো করে দেবে। এটা হচ্ছে মেল কোন, এটা হচ্ছে ফিমেল কোন। জিমনোস্পার্মের মধ্যে আমাদের দুখানা গাছ সম্বন্ধে পড়তে হবে, একটা হচ্ছে পাইনাস, একটা হচ্ছে সাইকাস, কিন্তু এগুলো আমাদের নিটের জন্য পড়তে হবে, এই বোর্ডের জন্য অত ড্রেসে পড়তে হবে না। হলে বলবেন। যেতাম কমপ্লিট, দেখি ছবি দেখি। ওকে, গুড গুড, দেখে নিয়েছি। দেখি অনন্য,
কি ওটা টেনে বেঁকে এটা কি অবস্থা করেছে নিচে ওই ডান দিকে? হ্যাঁ কি করেছো? হ্যাঁ সুন্দর করে রাখো। আমি কি টেরা বেঁকা ছড়িয়ে গেছি? ওটা এটা আঁকবার কোনো দরকারই নেই, ইনফ্যাক্ট এটা আঁকলেই চলবে। কোনটা বলো? এটা টুয়েল কোন লেখো? এটা যে স্পোরোফিলটা দেখাচ্ছিলাম যে সেই স্পোরোফিল এটা, তাই না? এটা তো সেই স্পোরোফিলটাই তো। হ্যাঁ লেখো, এটা মেগা স্পোরোফিল লেখো, এটা সরি মানে ম্যাক্রোস্পোরোফিল, এটাকে মাইক্রোস্পোরোফিল বলে লেখো। মানে এদের হচ্ছে পিওর লিফ, কিন্তু মানে স্পোরোফিল মানে যেটা একদম প্রপার লিফ, যেটা হয় সেটাকে স্পোরোফিল বলে, বাট এটা প্রপার লিফ একেবারে। স্পোরোফিল বলেই লেখো এটাকে। তোমরা প্রত্যেকেই ছবিটা এঁকে নাও, তোমরা যারা ওদিকে রয়েছে ছবিটা এঁকে নাও। নিচ দিয়ে একটা যেমন মানে এটার মধ্যে যেমন এটার ক্ষেত্রে এই যে স্পোরোফিলটা হচ্ছে না, লিফ লাইক স্ট্রাকচারটা, এটা সাইজে ছোট হয়, আর এদের ক্ষেত্রে একটুখানি বড় হয়। এদের ক্ষেত্রে একটা ভেতরে মানে আমার ওদের ডিটেলস দরকার নেই, এইটুকু জানলেই চলবে বোর্ডের জন্য। হয়েছে? ছবি হয়েছে? চটপট করো। এবার আমি লিখছি, জাস্ট নোট ডাউন করো। এটাকে লিখছি। দেবো? চলো এটা মুছলাম। একবার উঁকি মেরে দেখো তো বোর্ডটা কিরকম দেখাচ্ছে, সাদা দেখাচ্ছে? ঠিক আছে, জাস্ট ছোট্ট করে সাইডে লিখে নাও, স্পোরোফিল ক্যারি করছে স্পোরাঞ্জিয়াম, দুটো হয়ে গেলে স্পোরাঞ্জিয়া বলবো। তার ভেতরে রয়েছে স্পোর মাদার সেল, ওইটা আমি লিখছিলাম স্পোর মাদার সেল, সেটাই বলছি। স্পোর মাদার সেল আন্ডারগো মিওসিস, মিওসিস হয়ে তৈরি করবে স্পোর্স। স্পোর্স কিরকম কিরকম হতে পারে? দু রকম স্পোর হতে পারে, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। এবারে স্পোর গুলো নিজেরা তোমার ফিউজ করবে, ফার্টিলাইজ করবে, হেনা তেনা করে আবার সেই ম্যাচিওর জেনারেশন স্পোরোফিলা স্টেজ বা স্পোরোফাইটকে অ্যারাইজ করবে। হয়েছে? পয়েন্ট লেখো, পয়েন্ট এখানে লেখো। তোমরা কত নাম্বার পয়েন্ট অব্দি লাস্ট লিখেছো দেখো তো? 5, তাহলে 6 নাম্বার লেখো। Megasporangium contains, এবার দেখো তোমরা রিলেশন পেয়ে যাবে, a body called nucellus। তোমরা যখন অ্যাঞ্জিওস্পার্ম বা ফ্লাওয়ারিং প্ল্যান্টে যখন তোমরা ওভারি স্ট্রাকচার পড়েছিলে, দেখেছিলে ওভারির যে এমব্রায়ো স্যাকটা রয়েছে, এমব্রায়ো স্যাকটাকে ঘিরে একটা হলুদ রঙের ইয়ে রয়েছে, নিউসেলাস বলে একটা জিনিস রয়েছে। ছবি আঁকবো টের পেয়ে যাবে কোন জিনিসটা বলছি। গার্ড nucellus which is guarded by an integument.
তার মানে দেখো এদের কিন্তু বেবিটাকে কভার করবার জন্য, বেবিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা নিউট্রিটিভ টিস্যু নিউসেলাস তৈরি হলো। বেবিটাকে প্রোটেকশন দেওয়ার জন্য তার চারদিকে ইন্টেগুমেন্ট তৈরি হলো। দ্যাট মিনস ইট রিপ্রেজেন্টিং দা আপার ক্লাস কোয়ালিটি। এতক্ষণ যেগুলোকে দেখেছি ওদের থোড়ি না নিউসেলাস, থোড়ি না ওদের কোনো ইন্টেগুমেন্ট কিছু ছিল, ওদের জাস্ট নেকেড ছিল সবকিছু। এর ক্ষেত্রে কিন্তু সিড নেকেড হলেও বেবির আচ্ছা খাসা কভারিং তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? In nucellus, a megaspore mother cell present. ঘটির মতো একটা স্ট্রাকচার, এটা হচ্ছে বাইরের ইন্টেগুমেন্টটা, বুঝলে? এটা হচ্ছে ইন্টেগুমেন্ট। যে প্রোটেকশন দিচ্ছে ভেতরে, এই যে পুরো নিউট্রিটিভ টিস্যু যেটা রয়েছে, এটার নাম হচ্ছে নিউসেলাস। আর এর ভেতরে রয়েছে এমএমসি। এখন থেকে তোমরা এমএমসি লেখা শুরু করো ফর মেগাস্পোর মাদার্স। ক্লিয়ার? হ্যাঁ, ছবিটা এঁকে নাও। কি হয়েছে অনন্য, বলো কি সমস্যা হয়েছে? নিউক্লিয়াস না, নিউসেলাস। তোমরা যদি কম্পেয়ার করতে চাও, আমি কম্পেয়ারের ছবি এঁকে দিচ্ছি। ছবিটা দেখে চেনা চেনা লাগছে একটু? এমব্রায়োসাকের ছবি এটা। এইটারই একটা রুডিমেন্টারি ফর্ম, এটারই একটা মানে ধরে নাও একটা মানে প্রিমিটিভ কিচুমের ফর্ম হচ্ছে এইটা। সেই একটা এমব্রায়োসাক তৈরি করার টেন্ডেন্সিটা শুরু হয়ে গেল এখান থেকে, জিমনোস্পার্ম থেকে। মানে জিমনোস্পার্ম ইজ দ্য ইনিশিয়েশন ফর মেকিং অ্যাঞ্জিওস্পার্ম। নেচার বলছে গাছকে আরো ডেভেলপ করতে হবে, ওকে আরো মডিফাই করতে হবে নিজেকে, সেই জন্য জিমনোস্পার্মের এমব্রায়োসাক তৈরি হলো এমব্রায়োটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। দ্যাটস ইট। ক্লিয়ার? এই প্রমিত, টাইম বলো। টাইম আছে, বলো। হ্যাঁ বলো। ইন্টেগুমেন্ট কি করে হলো? ইন্টেগুমেন্ট কি করে হলো নবনীল? এটা অ্যাকচুয়ালি যদি আমি বলি, আমাদের কি করে বলতো, ওই যে হাতে তো আমাদের 4টে আঙুল জোড়া ছিল, আমরা কেমন করে ছাড়লাম? এটা ডে বাই ডে, এটা নেচারের একটা ইনভলভমেন্টে, আমাদের নিজেদের প্র্যাকটিসে, এটা হচ্ছে, এটাকে বলে ইভলিউশন। এরকম করতে করতে জাস্ট যেমন মাছ, আমি বলছি না, মাছ ডাঙায় উঠে আসলো, ওরা ডাঙায় ছটফট করতে শুরু করলো, হয়ে গেল অ্যাম্ফিবিয়া কদিন পরে। এগুলো সব ডে বাই ডে জিনিসগুলি হচ্ছে। সো ইন্টেগুমেন্ট তৈরি হয়েছে জাস্ট এমব্রায়োসাকটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। দেখো না, নিউসেলাসের তো কোনো প্রোটেকশন নেই ইন্টেগুমেন্ট ছাড়া, সো ইন্টেগুমেন্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, জিমনোস্পার্মের কাভারিং হয় না। কার কাভারিং হয় না? তোমার সিডের কাভারিং হয় না। এখানে তোমার মেগাস্পোর তৈরি হবে, মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর তৈরি হবে, মানে ওভিউল তৈরি হবে। এটা নিউসেলাস ইন্টেগুমেন্ট সেই কাভারিং দেবে না। মেগাস্পোর মাদার সেল। হ্যাঁ, অ্যাঞ্জিওস্পার্মে ওদের ক্ষেত্রে এমএমসি রয়েছে, ওদের ক্ষেত্রেও মেগাস্পোর মাদার সেল আছে। রিলেশনটা আমি বোঝাবো। অ্যাকচুয়ালি এটার রিলেশনে
মেগাস্পোর তৈরি করবে, মেগাস্পোর মাদার সেল মেগাস্পোর তৈরি করে মানে ওভিউল তৈরি করবে। এমএমসি ইজ মেগাস্পোর মাদার সেল। মাদার থেকে তো বেবি আসে, মাদার সেল থেকে আলটিমেটলি ওভিউলটা তৈরি হবে। ওভিউল তো একটা সেল, এটা মানে ওভিউল একটা সেল কি অনন্য? এবার একটা সেল তৈরি হওয়ার জন্য একটা কিছু না, জাস্ট বললাম একটা সেল তৈরি হওয়ার জন্য একটা মাদার সেল দরকার আছে। মাদার সেল তো ডিভাইড করে আলটিমেটলি ডটার সেল তৈরি করে, মানে ওভিউলটা হচ্ছে ডটার সেল, তার মাদার সেল একজন রয়েছে যেখান থেকে ডিভাইড হয়ে দ্যাট মিন্স মিওসিস হয়, ওভিউল তৈরি হবে। যখন আমি এই এনজিওসনটা যখন বোঝাবো না তখন তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে, মেগা মানে মাদার সেলটা কি জিনিস। আচ্ছা এই অবধি হলো, নেক্সট লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা কথা লিখছি এবারে। আচ্ছা আমি এমএমসি লিখলে হোপফুলি তোমরা এখন বুঝতে পারছো আমি কি লিখতে চাইছি। এমএমসি নাও আন্ডারগো meiosis, that meiosis, it give rise tetrad of megaspore. What is tetrad? Tetrad is the ultimate result of meiosis. We know meiosis is two kinds of meiosis are there. কি meiosis 1, meiosis 2. meiosis 1 এ কি হচ্ছে, একটা সেল দুটো সেলে ভাঙছে, দ্যাট মিন্স সিম্পল রিডাকশন হচ্ছে, 2n থেকে n তৈরি হচ্ছে দুখানা। meiosis 2 তে কি হচ্ছে, n থেকে n তৈরি হচ্ছে, ওটা কি ডিভিশন, ইকুয়েশন ডিভিশন, জাস্ট মাইটোসিসের মতো। বলেছিলাম না কি রিতম এই কদিন আগে এই ক্লাস পাসে বললাম না যে meiosis 2 যখন হচ্ছে মাইটোসিসের মতো, n থেকে n তৈরি হচ্ছে, দ্যাট ইজ এটা কি বলবো, ইকুয়েশন ডিভিশন হচ্ছে। দ্যাট মিন্স একটা মিওসিস হয়ে একটা সেল থেকে 4টে সেল তৈরি হচ্ছে। দেখে নাও কোনো গন্ডগোল থাকলে দেখে নাও, এটা হচ্ছে 2n। ফার্স্ট মিওসিস যখন হচ্ছে, মিওসিস 1 যখন হচ্ছে, 2n দুখানা নতুন সেল অ্যারাইজ করলো যাদের ক্রোমোসোম নাম্বার হচ্ছে n, দ্যাট ইজ রিডাকশন ডিভিশন। এবারে নেক্সট কি হবে, মিওসিস 2 হবে, এখানে m2 হবে, 2 হয়ে এদের থেকে আরো ফার্দার দুখানা সেল তৈরি হবে, এদের ক্রোমোসোম নাম্বার কি সেম রইলো, দ্যাট মিন্স ইকুয়েশন ডিভিশন সেম রইলো। সো আলটিমেটলি একটা সেল থেকে কটা সেল তৈরি হলো, 4খানা সেল তৈরি হলো। That is the ultimate result of meiosis. That means megaspore mother cell ছিল একখানা সেল, দেখো একখানা সেল ছিল, 4খানা সেল তৈরি হলো, এবার টেট্রাড তৈরি হলো। কটা স্পোর তৈরি হলো, কটা ওভিউল তৈরি হলো বলবো, 4টে ওভিউল, মানে এবার তোমরা ভেবে না 4টে ওভিউল তৈরি, 4টে স্পোর তৈরি হলো, 4টে মেগাস্পোর তৈরি হলো। এবার ভগবান বলে দিয়েছে, নেচার বলে দিয়েছে 4টে স্পোর একসঙ্গে থাকতে পারবে, যে কোনো একটা হবে। তোমরা হ্যাঁ বলে তারপর বলো। তোমরা নিশ্চয়ই ক্লাস 10 এ ওই চ্যাপ্টারটা রিপ্রোডাকশন চ্যাপ্টারে নিশ্চয়ই তোমরা পেয়েছো যে ও মানে ওখানে তো ওভিউল তোমরা এগ পেয়েছো ওখানে, তাই তো? তোমরা উসাইডটা কি পেয়েছো বলো তো, কোন টার্ম পেয়েছো, উসাইড পেয়েছো না এগ টার্মটা পেয়েছো? এগ টার্মটা নেই তো, বেশ। তাই তোমরা ওখানে দেখেছো একটা এগকে ফার্টিলাইজ করার জন্য মিলিয়নস অফ স্পার্মস আসছে, তার মানে এগটা এক্স্যাক্টলি, তার মানে এগ একটাই তৈরি হবে, প্রত্যেকটা মান্থে এক একটা ওভারি থেকে একটা করে এগ তৈরি হবে। এটা তো প্ল্যান্ট, প্ল্যান্ট তো ওই অ্যানিমেলের গায়ে গায়ে ধরে নাও, তাই না? এদের ক্ষেত্রেও কিন্তু একটাই মেগাস্পোর তৈরি হবে। যতই মেগাস্পোর মাদার সেল থেকে 4টে মেগাস্পোর তৈরি হোক, আলটিমেটলি কিন্তু একখানাই স্টে করবে, তার মানে বাকি 3টে কি হবে, বাকি 3টে ডিজেনারেট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের গল্প, একদম 4টে কি আমাদের ব্যাকআপ। সাপোজ আমি আজকে ক্লাস 11 এ পড়ছি, আমি ক্লাস 12 এর পরে আমি যেই দেবো, নিট দেবো, যা হোক দেবো, তার মানে কি আমার টার্গেট কি শুধু ওটাই থাকবে? ওটা না হলে কি আমার জীবন বরবাদ হয়ে যাবে? হবে না তো। আমরা তার মানে কয়েকটা ব্যাকআপ রেখে দেবো পেছন দিকে, ঠিক বলছি তো? এগুলো হচ্ছে ব্যাকআপ। তার মানে একটা যখন কোনো কারণে ফেলিয়ার হবে তখন এখান থেকে একটা ম্যাচিউর হতে পারে। এটা সাপোজ ওভিউল তৈরি হলো না, নেচার ওকে ওভিউল তৈরি করতে পারলো না, তখন এগুলো কি হবে, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওভিউল তৈরি হবে। দ্যাট মিন্স টেট্রাড জাস্ট 3টে ব্যাকআপ, একটা মেইন, আর কিছু না। এই কারণেই না প্ল্যানটা একটুখানি টাইম কনজিউমিং ব্যাপার, এই জিনিসগুলো আমরা কেউ জানি না, এই ফার্স্ট ক্লাস 11 আমরা জানা শুরু করি। তো টেট্রাডের পর লেখো এখান থেকে 3 ডিজেনারেট
and one remains. এই ওয়ান যেটা রিমেইন করলো এটা হয়ে গেল মাইটোসিস, কারণ ওর তো ক্রোমোজোম নাম্বার হচ্ছে এন, ওখান থেকে মাইটোসিস ছাড়া কোনো সেকেন্ড উপায় নেই। এখন ও কি করবে, ও এখন ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। গ্যামেটোফাইট মানে কি? সিম্পলি এমব্রায়ো স্যাক। ঠিক আছে, এবার এমব্রায়ো স্যাকটা কিন্তু মেইন গ্যামেটোফাইট, ওর ভেতরে ফিমেল গ্যামেট ওভিউল রয়েছে বা এগ রয়েছে। ক্লিয়ার এই অবধি? তোমাদের কারো কোনো ডাউট থাকলে বলে ফেলো, নবনীন তোমার ডাউট থাকলে বলো, বা তোমাদের যার যার ডাউট আছে বলে ফেলো। দেখো তো রিতম একটুখানি। আচ্ছা, না এনজিওস্পার্মই লাস্ট অবধি রয়েছে। সেগুলো আমরা দেখতে পাবো না, সেগুলো অনেক জেনারেশন পর, যদি পৃথিবী টিকে থাকে তাহলে অনেক জেনারেশন পর দেখা যাবে। না আমরা এভাবে উঠতে পারবো না, কারণ উড়বার জন্য যে মেকানিজম দরকার না, সেই এয়ার ক্যাভিটি গুলো আমাদের বোনের মধ্যে নেই। আমাদের বোন হচ্ছে সলিড বোন, খুব ওয়েট আমাদের বোনের। আচ্ছা অনন্য বলো তো, জলে পড়লে আমরা ডুবে যাই কেন? কেন রিতম ভাবো তো, জলে আচ্ছা ঠিক আছে, সাঁতার সাপোজ কেউ সাঁতার জানে, সে হাত পা গুলোকে গুটিয়ে রয়েছে, সাঁতার ঠিক মানে অ্যাপ্লাই করলো না, কেন ডুবে যাবে সে? ভেরি গুড, ভেরি গুড। মাথার ওয়েটটা আমাদের এত বেশি হয়, আমাদেরকে টেনে জলের দিকে নামিয়ে দেয়। আচ্ছা এটা মুছছি, তোমাদের হোপফুলি সব হয়ে গেছে, মুছে দিচ্ছি এটা। তারপরে তৈরি হলো ফিমেল গ্যামেটোফাইট। যদি ফ্লো ডায়াগ্রাম দেয়, বোর্ডে দিতেই পারে ফ্লো ডায়াগ্রাম, সেটাও করে দিচ্ছি। যে ফ্লো ডায়াগ্রাম কি তোমরা নিজেরা করে নেবে, আমি করে দেবো, কোনটা বলো? হ্যাঁ না আগেরটার মতো না, এবার তো এরকম ইয়ে হয়ে গেল আপার ক্লাস, এদের ক্ষেত্রে এগ হবে মানে ওভাম হবে, ওভিউল হবে, স্পার্মস হবে, এরকম ভাবে তৈরি হবে, বুঝলে না? করে দেবো নাকি তোমরা করে নেবে, কোনটা বলো? আচ্ছা ঠিক আছে, করে নেবো। আচ্ছা রিপ্রোডাকশন বলে একটা হেডিং করে নিও। অ্যাঞ্জিওস্পার্ম তোমাদের চেনা তো, ওটাতে খুব বেশি টাইম লাগবে না। না না পয়েন্ট না, আমি তো ফ্লো ডায়াগ্রাম করছি। মেগাস্পোর ক্রোমোজোম নাম্বার ছিল 2, এই যে তৈরি হলো টেট্রার থেকে 3টে ডিজেনারেট করলে একখানা রিমেইন হলো, মেগাস্পোর তৈরি হলো। এখানে একটুখানি হ্যাচ প্যাচ আছে, কিন্তু মেল বডিতে এত গন্ডগোল নেই। এবারে এই এটার ক্ষেত্রে কি হবে, মিওসিস হবে এখানে, মিওসিস হয়ে সেখান থেকে তৈরি হবে এগ। আর মাইক্রোস্পোর মানে এগুলো সব মাদার সেলের কথা বলছি। হ্যাঁ, এখান থেকে এগেইন মিওসিস হবে, হয়ে তৈরি হবে পোলেন। এবার এদের মধ্যে হবে pollination, then fertilization, then তৈরি হবে জাইগোট, জাইগোট থেকে তৈরি হবে এমব্রায়ো। যে কেউ একজন আমাকে বলো, জাইগোট থেকে এমব্রায়ো তৈরি হবে কোন প্রসেসে, মাইটোসিস না মিওসিস? ভেরি গুড।
তো এখানে লিখে নাও মাইটোসিস এন্ড সামনের দিকে সবকিছু মাইটোসিস। স্পোরোফাইট, দ্যাট মিন্স ম্যাচিওর প্ল্যান্ট বডি, ম্যাচিওর প্ল্যান্ট বডি। এরা আবার এগুলো ছাড়বে, হয়ে গেল অল্টারনেশন অফ জেনারেশন। ডান, চলো প্রমিস ডান। ফ্লো চার্ট গুলো ধরে মুখস্থ করে ফেলবে। অনন্য কোনো কোয়েশ্চেন? লাস্ট ওয়ান ইজ অ্যাঞ্জিওস্পার্ম। আমরা ফার্স্টে নামটাকে স্প্লিট করব। অ্যাঞ্জিও মানে হচ্ছে ভেসেল। কি ভেসেল? xylem vessel, phloem vessel, that is vascular bundle. আর স্পাম, স্পাম তো না, স্পামা বলে এটাকে। স্পামা মানে হচ্ছে সিড। এদের সিডটা হচ্ছে ভেসেল সিড। একটা হচ্ছে ভাস্কুলার বান্ডল ওয়েল ডেভেলপ, সেকেন্ডলি হচ্ছে এদের সিডটা একটা ভেসেলের মধ্যে এনক্লোজড। বুঝতে পারলেন? আমরা কি বলি ফুড কাভারের মধ্যে সিড রয়েছে। That's why it is called angiosperm. They are obviously flowering plant and the seed is enclosed within a fruit. নেক্সট লেখো। এরা হচ্ছে লার্জেস্ট গ্রুপ অফ প্ল্যান্ট। একটা কথা আমার বলা হয়নি, জিমনোস্পার্ম হচ্ছে সব থেকে লম্বা। আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই, ঘুরতে গিয়ে দেখতে পাই পাহাড়ে এমন লম্বা লম্বা গাছ, মনে হয় যেন পাহাড়ের নিচ থেকে উপর অব্দি উঠে এসছে। তোমরা দেখেছো না এরকম লম্বা লম্বা গাছ? ওগুলো কিন্তু সব জিমনোস্পার্ম। যত লম্বা গাছ দেখবে তত জানবে জিমনোস্পার্ম। আর অ্যাঞ্জিওস্পার্ম অত হাইট হয় না। তাদের মধ্যে একটাই আছে সব থেকে লম্বা, ইউক্যালিপটাস গাছ। ইউক্যালিপটাস কখনো দেখেছো? মানে এটা কিন্তু আমাদের এখানকার, তোমরা বোটানিক্যাল গার্ডেনে একমাত্র ইউক্যালিপটাস দেখতে পারো। মেডিসিনাল ভ্যালু হিউজ। ইউক্যালিপটাস হচ্ছে বালস গুলো হোয়াইট কালারের হয় কি? তো হোয়াইট কালার দেখিনি গো। এগুলো মেইনলি হচ্ছে বিদেশি গাছ, মানে তুমি এই আমাদের দেশে এটা পাবে না। বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেলে অবশ্যই ইউক্যালিপটাস দিতে হবে, যেটা সব থেকে লম্বা অ্যাঞ্জিওস্পার্ম। আদারওয়াইজ অল দ্য লংগেস্ট ট্রিজ আর আন্ডার জিমনোস্পার্ম। ক্লিয়ার? চলো, এটা হচ্ছে লার্জেস্ট প্ল্যান্ট গ্রুপ, সব থেকে বেশি অ্যামাউন্টের প্ল্যান্ট হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের আন্ডারে। নেক্সট। হ্যাঁ কি বললে? আচ্ছা, আমার না এখানে চকের স্টক শেষ হয়েছে, চক লাগবে। জাস্ট দুখানা চক দৌড়ে নিয়ে চলে আসো, দুখানা।
নূতন না লাগবে না তা না, বাট এইগুলো দরকার নেই, মানে অত আমাদের এই স্টেজে দরকার নেই। থ্যাংক ইউ। হ্যাঁ রেখে দাও। এই একখানাই পয়েন্ট লিখেছি, এটা লিখে নাও, বলছি। ঠিক আছে, ফোকাস। ওকে, লেখো। পয়েন্ট নাম্বার 3টা লিখে নাও। Gametophyte is dependent on sporophyte. ব্রায়োফাইটে কি দেখেছিলাম? ঠিক এর উল্টো স্টেটমেন্ট দেখেছিলাম, এক্স্যাক্ট। তার মানে দেখো এখানে গ্যামেটোফাইট মানে ওই যে যেহেতু ম্যাচিওর প্ল্যান্ট বডি গ্যামেট ছাড়ছে, তার মানে পোলেন ছাড়ছে আর ওভিল ছাড়ছে, কোথায় থাকে? প্ল্যান্টের ভেতরে থাকে। ইন্ডিপেন্ডেন্ট নয়, দে আর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? এই কথাটা কিন্তু ভীষণ সিম্পল একটা কথা। দে আর জাস্ট ডিপেন্ডেন্ট, দে আর জাস্ট ইনসাইড দ্য ম্যাচিওর বডি। টাইমটা বলো একবার। 5 মিনিট বাকি। vascular bundle will develop। সব থেকে সুন্দর ভাস্কুলার বান্ডেল দেখা যাচ্ছে এই গাছে। কি আছে এখানে? জাইলেম ভেসেল আছে, ফ্লোয়েমের মধ্যে সিভ সেলস আছে। জাইলেম আর ফ্লোয়েম কেমন করে অ্যাক্ট করে খুব সুন্দর একটা ঘটনা আছে, আমি এগুলো ক্লাসে বলবো, পরে বলবো। বাট জাইলেম ভেসেল এন্ড ফ্লোয়েম সিভ, এই দুটো এখানে সব থেকে সুন্দর ডেভেলপ। আচ্ছা, নেক্সট বলবো, এরা মেইনলি দুটো টাইপের হয়, এগুলো লিখতে হবে না, হ্যাঁ, এগুলো জাস্ট বলছি। দু টাইপের হয়, একটা হচ্ছে মনোকট, একটা হচ্ছে ডাইকট। মনোকট কার? যার ক্ষেত্রে একটা সিট কোড থাকবে, এক্স্যাক্টলি। আর ডাইকট কোনটা? যাদের ক্ষেত্রে দুটো সিট কোড থাকবে। কিছুই না, একটা সিটকে ধরে চাপ দিলে যে সিটটা যদি দুখানা লিফে ভেঙে যায়, এরকম করে সিট লিফে যদি ভেঙে যায়, আর দুখানা যদি সেম সেম শেপ সেম সেম সাইজ হয়, সেম মেজারমেন্ট হবে, তখন সেটাকে বলো ডাইকট। আর যাদের ক্ষেত্রে চাপলেও ইয়ে খুলবে না, তারা হচ্ছে মনোকট। আর ওদেরকে যদি কাটি, তোমাদেরকে মেজ কাটাবে স্কুলে, দেখবে মেজকে ক্রস সেকশন করাবে। মেজকে যখন আমরা এখন চাপ দেবো না, ভাঙবে তো নাই, যাও আমরা ছিঁড়ে ছুঁড়ে ভাঙবো, তাও দেখবো আধা আধুরা ভাগ হচ্ছে, দুটো সমান হাফ হচ্ছে না। ইট ইজ মনোকট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্ট লেখো, আমি লিখছি না, তোমরা লেখো। মনোকটের মধ্যে একটা সুন্দর ইয়ে লেখো, দে হ্যাভ ট্রাইমেরাস, লেখো মনোকট বলে ছোট্ট ড্যাশ দিয়ে লেখো, দে হ্যাভ ট্রাইমেরাস পেটাল। ট্রাইমেরাস মানে কি? পেটালের নাম্বার 3 বা 3-এর মাল্টিপল হবে। ট্রাইমেরাস, PRIMEROUS, ট্রাইমেরাস পেটাল। আর যদি ডাইকট হয়, ওদের ক্ষেত্রে পেন্টামেরাস পেটাল, 5 বা 5-এর মাল্টিপল হবে, 5, 10, 15 এগুলো। এবার আমি যেটা এতক্ষণ ধরে বলবো ভাবছিলাম, সেই মেগাস্পোর মাদার সেলটাকে তোমরা এবার দেখো। এরকম করে আমরা মোটামুটি একটা স্টেমেনকে দেখেছি। স্টেমেনের মধ্যে এটাকে বাদই দাও, আমি এই অ্যান্থার নিয়ে গল্প করছি। এবারে এই অ্যান্থারটাকে আমি মাথাটা কাটলাম, মানে কতগুলো স্লাইস করলাম। যে কোনো একটা স্লাইসকে মাইক্রোস্কোপের তলায় দেখছি, কিরকম দেখবো? আচ্ছা, তাহলে 4টে লোক দিয়ে দেখতে হয়, তাহলে আমি এরকম স্লাইস করলে চলবে, তাহলে আমাকে একটা মাঝখান দিয়ে শুধু কাটতে হবে, কাটলে দেখতে পাবো এরকম টাইপের। এই একখানা পোলেন চেম্বার, এখানে একখানা, এরকম করে টোটাল 4খানা পোলেন চেম্বার, তাই তো? ছবি এখনই এখন, আগে বুঝে নাও। 4খানা পোলেন চেম্বার দেখতে পাচ্ছি। এবার আমি স্লাইস করছি। স্লাইস করলে একটা স্লাইসকে তুলে নিয়ে এসে দেখছি স্ট্রাকচারটা কিরকম। ডিটেলসে ক্লাস 12-এ আছে এটা, হ্যাঁ, এখন জাস্ট একটুখানি জানার জন্য জেনে রাখছি।
এই হচ্ছে সেই মেগাস্পোর মাদার মাইক্রোস্পোর মাদার সেল বলতে পারি এগুলোকে। এর ভেতরে দেখো একখানা, দুখানা, তিনখানা, চারখানা, এগুলো হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। অ্যাকচুয়ালি এই মাইক্রোস্পোর মাদার সেল গুলোই পরবর্তীকালে ডেভেলপ করে তৈরি করেছে এই পোলেন স্যাক। আর এই মাইক্রোস্পোর মাদার সেলের ইনার লেয়ারে এমন কিছু এপিথেলিয়াম আছে যেগুলোকে বলে জর্মিনাল এপিথেলিয়াম। ঠিক আছে, এরা কন্টিনিউয়াসলি মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এরা কন্টিনিউয়াসলি ডিভাইড, মেরিস্টেম ভাবে ডিভাইড করছে না, এরা মিওটিক ডিভিশন করছে, করে অনবরত ছোট 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 তোমার মাইক্রোস্পোর বা পোলিং গ্রেনস অ্যারাইজ করছে। হ্যাঁ মানে এটাকে সাপোজ এটা হচ্ছে অ্যান্সারটা লম্বা করে, এই যে লম্বা করে অ্যান্সারটা রয়েছে, এবার এটাকে আমি স্লাইস করব, স্লাইস করে একটা স্লাইস নিয়ে দেখবো, এটা দেখবো না একটা স্লাইস নেবে এটা দেখতে পাবো, হ্যাঁ সেটা দেখতে পাবো। আচ্ছা আমরা শুনেছি যে অ্যান্সার ডাইথিকাস হয়, দুইখানা থিকা হয় অ্যান্সারের ভেতরে, এটা এটা জানো তো? আচ্ছা চারটে বলছি, এই চারটে লোভ হয় এটা শুনেছো তো? চারটে লোভ হয়, চারটে লোভের মধ্যে চারটে কিন্তু একদম সুন্দর সেপারেট, মানে এখানে যখন দেখো চারটে একদম সেপারেট রয়েছে, এটা একদম বেবি কন্ডিশনে থাকে। এটা যখন একটু ম্যাচিউর হয় না, চারটে এরকম সুন্দর করে থাকে না, এরকম ভাবে জিনিসটা হয়। এই দুখানা একসাথে থাকে আর এই দুখানা একসঙ্গে থাকে, জাস্ট মনে হয় শাড়ি কুচি দেয় না, টুইস্ট করে, সেরকম টুইস্টের একটা প্যাটার্ন। এইটা একখানা থিকা, মানে এইটা একখানা থিকা আর এইটা একখানা থিকা, দ্যাট মিন্স এই পেছনে একখানা থিকা থাকে। ও বাবা কোনখান থেকে এলে? ক্লাস তো শেষ। এসো চলো, তাহলে এই হচ্ছে একখানা থিকা, এই হচ্ছে একখানা থিকা, দ্যাট ইজ হোয়াট ইজ বলে ডাইথিকাস। একটা অ্যান্সারকে দেখে ডাইথিকাস স্ট্রাকচার দেখবো, সিম্পল ডাইথিকাস স্ট্রাকচার। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? এবার এটা হচ্ছে ম্যাচিউর কন্ডিশন, এটা যখন বেবি কন্ডিশন থাকবে, ইমম্যাচিউর স্টেজে থাকবে, তখন আমি এরকম সুন্দর চারখানা চেম্বার দেখতে পাবো। এবারে এই মাঝখানের এই জায়গাটা হচ্ছে পুরো কানেকটিভ টিস্যু লেয়ার দিয়ে ভর্তি থাকে। আর এই যে এই ওয়ালটা দেখতে পাচ্ছ না, ওয়ালটা হাইলি প্রোটেক্টিভ ওয়াল। আমরা এই সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসে ক্লাস 12 এ পড়বো, স্টিল জেনে রাখো এই ওয়ালের মধ্যে একটা এপিথেলিয়াল লেয়ার থাকে, একটা এন্ডোথিকা থাকে, একটা মিডল লেয়ার থাকে, আর এইগুলো হচ্ছে ট্যাপেটাম থাকে। তার ভেতরে এই যে স্পোরাঞ্জিয়াম, সরি স্পোরাঞ্জিয়াম বলছে মানে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, যেগুলোকে আমরা বলবো মাইক্রোস্পোরাঞ্জিয়ামের ভেতরে কে রয়েছে? মাইক্রোস্পোর মাদার সেল। এই সেই মাদার সেল গুলো যেগুলো কন্টিনিউয়াস ডিভিশন করে করে, মিউটিক ডিভিশন করে করে ভেতরে দেখো মাইক্রোস্পোর মানে পোলেন গ্রেন ছাড়ছে। ইজ ইট ক্লিয়ার? বুঝা গেল? আঁকবে আঁকো, একে নাও হালকা ফুলকা, তাহলে তোমাদের লেভেলিংও দরকার আছে। পোলেন স্যাক, থিকা অফ অ্যান্থার, ডাইথিকা স্ট্রাকচার। লিখছো তো? আচ্ছা, এটাকে না আমরা এটাকে বলি কি, মানে ইম্যাচিওর অ্যান্থার বলি এটাকে, এটাকে বলি ইম্যাচিওর অ্যান্থার। তো এটা যেহেতু আমাদের 11 এর জিনিস না, তোমরা জাস্ট এটাকে লেখো ইম্যাচিওর অ্যান্থার, ইম্যাচিওর অ্যান্থার। আর এইটা হচ্ছে আমাদের সেই ইয়েটা, মানে আউটার কাভারিংটা। এইগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম, আর ভেতরের এইগুলো হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল, এমএমসি। দাঁড়াও 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 দাঁড়াও, বেরোবে না। এগুলো অ্যারাইজ করছে কাকে? এগুলো হচ্ছে পোলেন, দ্যাট মিন্স মাইক্রোস্পোরকে অ্যারাইজ করছে।
কটা বাজে ইয়ে তুমি? 9:05 হয়েছে। এটা কি সত্যিকারের নাকি তোমার মানে ফার্স্ট? 9:09 বাজে। চট করে লেখো। এখানে একখানা আমি 4 চেম্বারওয়ালা স্ট্রাকচার দেখছি। এরা যখন একটুখানি ম্যাচিওর হবে তখন এই দুখানা চেম্বার গায়ে গায়ে লেগে যাবে, লেগে এই ডাইথিকা স্ট্রাকচারটাকে অ্যারাইজ করবে। এখানে কটা থিকা আছে? 4টে থিকা আছে। পরে এরা দুখানা থিকা তৈরি করবে। সেকেন্ড অক্টোবরের এক্সামের জন্য তোমার নেই, তোমার দুজনকে বুঝি পড়ছো সেকেন্ড অক্টোবরের এক্সামের জন্য। স্টাডি ম্যাটটা ভালো করে পড়বে। তোমার স্টাডি ম্যাট তো নেই, স্টাডি ম্যাট তো তোমার নেই। তুমি মোটামুটি যেভাবে পড়ছো তুমি এভাবে পড়তে থাকো। নূতনের বই তুমি এমনি কিছু নিটের জন্য কিছু পড়ো না, কোনো প্রেজেন্টেশন পড়ো না, সেগুলো পড়ো, ঠিক আছে? আমি বলেই দিচ্ছি স্টাডি ম্যাট থেকে আমি মেইন কোশ্চেনটা দেবো এবারে। হয়েছে? এবার আমি ফিমেল স্ট্রাকচারে যাই। চলো দেখো, ফিমেলে ঠিক যে কথাটা আমি বললাম জিমনোস্পার্মের ক্ষেত্রে যে চারখানা জিমনোস্পার্মে বলছিলাম না যে একখানা মেগাস্পোর মাদার সেল ডিভাইড হয়ে চারখানা সেল মানে টেট্রাড তৈরি করে, সেখানে 3টে ডিজেনারেট হয়। আমি কোনো ডিফিকাল্ট ছবিতে যাব না, একদম সিধা সাদা একটা ছবি আঁকছি তোমাদের বোঝার জন্য। এই ধরো একখানা মেগাস্পোর মাদার সেল, ও কি অ্যারেঞ্জ করবে? মেগাস্পোর, দ্যাট মিন্স ওভিউল অ্যারেঞ্জ করবে। ও কি করবে? এটা মুছে নিই একটুখানি, দাঁড়াও। আচ্ছা, এর চারদিকে না নিউসেলাসে সেই ছোট 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 সেলগুলো থাকে। নিউসেলাস অ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? মারবো ডিপ্লয়েড, নিউসেলাস ডিপ্লয়েড, ঠিক আছে? নিউসেলাসকে আমার এখানে কোনো দরকারই নেই। আমার কাকে দরকার? আমার এই সেলটাকে দরকার, এই যে মেগাস্পোর মাদার সেলটাকে আমি মার্ক করছি মেগাস্পোর মাদার সেল। That one was microspore mother cell and this one is megaspore mother cell having one nucleus inside it. এবারে দেখো নিউসেলাসটা ওটা নিউট্রিটিভ টিস্যু, যে এটাকে পুরো কভার করে বলতে এর চারদিকে ঘিরে রয়েছে, শুধু বাচ্চাটাকে নিউট্রিশন দেবে, বাচ্চাটাকে নারিশমেন্ট দেবে, তাই না? আমরা ইয়েলো কালার দিয়ে দেখেছি, আমরা ক্লাস 10 ক্লাস 9 আমাদের টিচার কি বলতো ইয়কের মতো, ওটা বলতো না, সেই নিউট্রিটিভ টিস্যু এটা। আমার এখানে নিউসেলাসের দরকার নেই, আমার দরকার মেগাস্পোর মাদার সেলকে। এর ক্রোমোজোম নাম্বার কত? অবভিয়াসলি 12 হবে। এবার এ ডিভাইড করবে, কি প্যাটার্নে ডিভাইড করবে? ফার্স্টে একবার ডিভাইড করে দুখানা সেল তৈরি করবে হ্যাভিং 2 নিউক্লিয়াই। আগে বুঝে নাও, তারপর ছবি আঁকবে, তোমার ছবি আঁকার টাইম পেয়ে যাবে। ফার্স্ট মিওসিস হলো, এটা হচ্ছে মিওসিস 1, ঠিক আছে? এবার কি হবে? মিওসিস 2 হবে, হয়ে হ্যাঁ করে 1 2 3 4 তৈরি করলে কি একদম একদম ওই যা জিমনোস্পার্মে দেখলাম এখানেও তাই হবে। এখানে হচ্ছে মেগাস্পোর টেট্রাড, মেগাস্পোর টেট্রাড তৈরি করলো, চারখানা সেল তৈরি করলো। অবভিয়াসলি বাইরে নিউসেলাসের কভারিং থাকবে, আমার দরকার নেই বলে আঁকছি না, রিতম আগে দেখে নাও, পরে ছবি আঁকবে। এই যে টেট্রাড তৈরি হলো, এর মধ্যে থেকে যে কোনো একখানা ম্যাচিওর হবে এখান থেকে। তার মানে যেটা, আচ্ছা এখানে একটা গল্প আছে,
যেটা ম্যাচিওর হওয়া শুরু হবে, একটা যখন ম্যাচিওর হওয়া শুরু হয় না, সঙ্গে সঙ্গে বাকি তিনটেকে স্টপ করে দেবে গ্রোথ। এর কোনো কারণে যদি হয়, বলো। হ্যাঁ, ডরমেন্ট স্টেজ, মরে যাবে না, রিঅ্যাক্ট তখনই করবে না। সাপোজ এটা ম্যাচিওর হতে হতে কোনো সময় গিয়ে বাধা পেলো, মরে গেল, তখন কি এই থেকে আবার একটা পোটেন্ট যে হবে সে আবার ম্যাচিওর করতে শুরু করবে। এনিহাউ আমি বলছি এইটা হয়তো ম্যাচিওর করলো, আলটিমেটলি একটা ম্যাচিওর হয়ে গেলে হ্যাঁ, ম্যাচিওর যখন পুরো যখন হয়ে যাবে তখন সবকটা ডিজেনারেট করে যাবে। হ্যাঁ, সাপোজ এটা ম্যাচিওর করে গেল, ও একা একটা সেল হিসেবে ইয়ে করলো, ঠিক আছে, আমি লিখলাম তিনখানা ডিজেনারেট, ওয়ান রিমেইন্স, সেই ওয়ান মেগা স্পোর নিয়ে আমি গল্প করছি। তার মানে এটা কি, এটা হচ্ছে মেগা স্পোর। দেখো, এটা ছিল মেগা স্পোর মাদার সেল, it is giving rise the megaspore. It is a daughter cell, that means one mother cell, one parent cell giving rise one daughter cell. Clear এইটুকুনি? এবার দেখো এর গল্প কি হবে, এই গল্পটা তোমরা খুব ভালো করে জানো। এবার এখানে যে এই সেলটা না ডিভাইড করবে না, এই সেলটা ইনট্যাক্ট থাকবে, বিকজ its responsibility is to give rise the embryo sac, because here is a nucleus covering, inside the nucleus covering there always the embryo sac, so এটা আলটিমেটলি এমব্রায়ো স্যাক তৈরি করবে। আর এই যে নিউক্লিয়াসটা রয়েছে, মেগাস্পোরে যে নিউক্লিয়াসটা রয়েছে, এবার এই নিউক্লিয়াসে ডিভাইড করবে কি ফ্যাশনে, ডবল মাল্টিপ্লিকেশন ফ্যাশনে। তার মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা। ছবি আমি আঁকছি না, হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। এই সেলটা এবারে ইনট্যাক্ট থাকবে, ও তৈরি করবে এমব্রায়ো স্যাক। আমি আগে এমব্রায়ো স্যাকের ছবিটা এখান থেকে এঁকেই দিই। এই সেই নিউক্লিয়াসটা, হ্যাঁ, এই হচ্ছে সেই এমব্রায়ো স্যাকটা। তার এখানে থাকে তিনখানা অ্যান্টিপোডাল সেল, প্রত্যেকটা একটা করে নিউক্লিয়াস রয়েছে। এখানে থাকে দুখানা পোলার নিউক্লিয়াই, এটাকে বলবো আমরা সেন্ট্রাল সেল। পরে টাইম দেখো, ওকে ওকে। এইখানটাতে একটা বড় সড়ো একটা এক্সেল রয়েছে, ঠিক বলছি তো? ব্যাস। আর এখানটাতে রয়েছে দুখানা সিনার্জি। হুইচ ওয়ান ইজ এমব্রায়ো স্যাক? ভেতরে এই পুরোটা হচ্ছে এমব্রায়ো স্যাক, তাই তো? তাহলে এই পুরোটার স্ট্রাকচার হচ্ছে এইটা। তাহলে শেপ তো গন্ডগোল করে, শেপ যদি ঠিক করতে হয় আমাকে শেপ সুন্দর করে আঁকতে হবে, তাহলে একদম ওভাল করতে হবে। হলো? কয়খানা নিউক্লিয়াস আছে রিতম? কটা নিউক্লিয়াস আছে বলো এখানে? 8খানা আছে। তার মানে এইটা যখন ডিভাইড করবে, ডবল মাল্টিপ্লিকেশনে ডিভাইড করলেই 8খানা নিউক্লিয়াস পেয়ে গেল, তাই তো? তার মানে কবার ডিভাইড করবে? 4বার ডিভাইড করবে। 4বার ডিভাইড করে এর ভেতরে এরকম করে, হ্যাঁ 4বার ডিভাইড করেই হয়ে গেল। 4টা ডিভাইড হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8, দেখে না 8খানা নিউক্লিয়াস তৈরি করে ফেলো, মানে 8খানা নিউক্লিয়াই তৈরি করলো। এবার ওদের এক্স্যাক্টলি, এবার ওরা অ্যারেঞ্জ হবে, এবার ওরা ওদের ডেস্টিনিতে যাবে, ঠিক আছে? ডেস্টিনিতে গিয়ে ওরা আলটিমেটলি তৈরি করবে সেই আমাদের এই একখানা এক্সেল, এক্সেলের একখানা নিউক্লিয়াস, এখানে থাকবে দুখানা সিনার্জিট, সিনার্জিট গুলোর একটা করে নিউক্লিয়াস, এদিকে থাকবে তিনখানা অ্যান্টিপোডাল সেল, অ্যান্টিপোডাল গুলোর একটা করে নিউক্লিয়াস, আর মাঝখানে দুখানা পোলার নিউক্লিয়াই একা একা থাকবে। এখানে কি হলো, জাস্ট নিউক্লিয়াই গুলোর অ্যারেঞ্জমেন্ট হলো, অ্যালাইনমেন্ট হলো উইদিন দেয়ার স্পেসিফিক সেলস। আমার লাস্ট একটা কথা বলবার আছে, এটা এঁকে না তারপর বলছি। এগুলো কিন্তু তোমরা আবার ক্লাস 12-এ পাবে, জাস্ট কনসেপ্টটাকে মাথায় রেখে দেবে, আর কিছু লাগবে না। তোমাদের কারো কোনো ডাউট যদি থাকে এখান থেকে এক্ষুনি বলো। নবনীর বলছে কিছু? লাস্ট একখানা কথাই বলবো, একদম
অ্যালগিতে আবার চলে যাচ্ছি। অ্যালগি দেখেছিলাম কি কিরকম জেনারেশন, গ্যামেটোফাইটিক না স্পোরোফাইটিক, কে বলবে? গ্যামেটোফাইটিক না স্পোরোফাইটিক? বলো বলো বলো। গ্যামেটোফাইটিক। তার মানে অ্যালগি গ্যামেটোফাইটিক দিয়ে শুরু হলো। ব্রায়োফাইটা কিরকম? ওদের গ্যামেটোফাইটও রয়েছে, স্পোরোফাইটও রয়েছে, তাই তো? ওদের হচ্ছে হ্যাপ্লোডিপ্লন্টিক। অ্যালগিদের হচ্ছে হ্যাপ্লন্টিক, কারণ ওদের সারাটা বেশিরভাগ জীবন 90% টাইমে ওরা কাটাচ্ছে হ্যাপ্লয়েড হিসাবে, শুধু অল্প সময় ডিপ্লয়েড হিসাবে কাটাচ্ছে। ওদেরকে আমরা বলি হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল। যদি বলি ব্রায়োফাইটা, হ্যাপ্লয়েড টাইমও রয়েছে, ডিপ্লয়েড টাইমও রয়েছে, and diploid stage is dependent over the haploid stage. ওদের ক্ষেত্রে হ্যাপ্লোডিপ্লন্টিক বলবো। হ্যাপ্লয়েড হচ্ছে মেইন, ডিপ্লন্টিকও রয়েছে, হ্যাপ্লোডিপ্লন্টিক। যদি হচ্ছে টেরিডোফাইটাতে ওদের গ্যামেটোফাইটিকটা মেইন, সরি স্পোরোফাইটিকটা মেইন, গ্যামেটোফাইটিকটা রিডিউসড হয়ে গেল, ওদের হয়ে গেল ডিপ্লয় হ্যাপ্লন্টিক। যার হ্যাপ্লোডিপ্লন্টিক তাই ডিপ্লয় হ্যাপ্লন্টিক, মানে লাইফ টাইমে অনেকখানি, মানে 60-40 বা 50-50 টাইম ডিপ্লয়েডও রয়েছে, হ্যাপ্লয়েডও রয়েছে। ক্লিয়ার আছে তো কথাগুলো? তার মানে যদি টেরিডোফাইটাই দেখি, লাইফে অনেকখানি টাইম ডিপ্লয়েড, আবার খানিকটা টাইম হ্যাপ্লয়েড রয়েছে, মানে ডিপ্লো হ্যাপ্লন্টিক হয়ে গেল। জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এরা পিওর ডিপ্লন্টিক। কারণ দেখো এরা কিন্তু ম্যাচিওর বডি ডিপ্লয়েড, সব ডিপ্লয়েড, শুধুমাত্র যখন ওদের ভেতরে গ্যামেট তৈরি হচ্ছে, সেটা কখন? মাদার বডির ভেতরে বা প্যারেন্ট বডির ভেতরে, মেল বডির ভেতরে পোলেন তৈরি হচ্ছে, ফিমেল বডির ভেতরে এগ তৈরি হচ্ছে। দ্যাট মিনস ম্যাচিওর বডির ভেতরে হ্যাপ্লয়েডস তৈরি হচ্ছে। দ্যাট মিনস দে আর পিওর ডিপ্লন্টিক লাইফ সাইকেল। But in each and every case, alternation of generation is repeating. বুঝতে পেরেছো রিতম, অনন্য, ক্লিয়ার? প্রমিত? এই যে লাইফ সাইকেলটা তোমরা যখন এনসিআরটি পড়বে, তিনজনকে সাজেস্ট করছি তোমরা এনসিআরটি, তার তোমরা এনসিআরটি পড়বে। এই লাইফ সাইকেলটা পড়ার জন্য নূতন পড়বে না, রাস্তগী পড়বে না, এনসিআরটি পড়বে। তোমাদের ট্রুম্যান আছে না? ট্রুম্যানটা পরে পড়বে, আগে এনসিআরটি পড়বে, তারপর ট্রুম্যান পড়বে। এই প্রমিস, ট্রুম্যান আছে? না, ওটা মেনলি নিচে যারা পড়ে তারা ট্রুম্যানটা কেনে, তুমি তো নতুন কিনেছো, আবার ট্রুম্যান কিনবে কেন? ওটা কিনবে। এই প্রমিত, অনন্য, হ্যাঁ জানি তোমার এটা আছে, এসেছে। তোমরা তাহলে সবাই মিলে এনসিআরটি পড়বে। এনসিআরটি তে এই লাইফ সাইকেলের ফেজ গুলো, হ্যাপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক, ডিপ্লোহ্যাপ্লন্টিক বা ডিপ্লন্টিক, এই কটা ভালো করে পড়বে। পড়ে আমি যে কথাগুলো বললাম বুঝবে। যদি মনে হয় কোথাও মানে ছন্দ হারিয়ে ফেলছে, অ্যাকচুয়ালি থিওরি পড়তে গেলে অনেক সময় আমাদের মনে হয় কি হচপচ হয়ে যাচ্ছে, থিওরি অনেক সময় ক্লিয়ার হয় না। আমি যে কথাগুলো বললাম, কথাগুলোকে ভাববে, মাথায় করে খেলাবে, দেখবে জিনিসটা ক্লিয়ার হবে। লাইফ সাইকেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইফ সাইকেল থেকে এমন কোয়েশ্চেন দিয়ে দেবে ধরতেও পারবে না কি কোয়েশ্চেনটা দিয়ে দিল, বাট কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, কার হ্যাপ্লন্টিক, কার ডিপ্লন্টিক, কার ডিপ্লোহ্যাপ্লন্টিক, কনসেপ্ট ক্লিয়ার থাকলে আনসার করতে পারবে। ক্লিয়ার হলো? আজকের ক্লাস তাহলে এই অবধি হলো। কে কে আছে রিতম বলো তো একবার লাস্টে। আর লাস্ট নামটা কি বললে? ঋষিন। আচ্ছা, পৃথা ছিল, চলে আছে না? অনন্যিত এক্সাম চলছে, যাক তোমরা সব দেখে নেবে ইয়েটা। তবে আমার সাজেশন সবসময় সামনে ক্লাস করাটা বেটার, তাতে কি হয় যা ডাউট থাকে ক্লিয়ার হয়ে যায়। তাহলে ভিডিওতে তো সেটা হয় না। হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? করে দাও আর আমি শুনে যাও। যে লাস্টে